নমস্কার। অষ্টম অধ্যাপক নির্মল দাস সারা বক্তৃতায় এখনো পর্যন্ত যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে সত্যের মৈত্র জনশিক্ষা সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছরের মতো এবারও আমরা যে স্মারক বক্তৃতা আয়োজন করেছি, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা দুজন অত্যন্ত গুণী মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। প্রতিবারই আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে। তো আজকে আমরা পেয়েছি প্রধান অতিথি হিসাবে মাননীয় অনুপ মতিলাল মহাশয়, অবসরপ্রাপ্ত বিশেষ সচিব, প্রাক্তন সংস্কৃত অধিকর্তা পশ্চিমবঙ্গ সরকার, প্রাক্তন অধিকর্তা ভারতীয় জাদুঘর সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার। অনুপ মতিলাল সম্বন্ধে আমার নিজস্ব একটা কথা বলার আছে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু একজন সঙ্গীতের সঙ্গে যুক্ত মানুষ, তো মিস্টার মতিলাল একটা কথা আমি একজনের সঙ্গে বাইরে শুনেছিলাম, উনি বলেছিলেন যে কথাটা রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে, যে আমি রবীন্দ্রসঙ্গীত গাই আর রবীন্দ্রসঙ্গীতই গাই, এই দুটো মানুষের পার্থক্য করা দরকার। এটা উনি বলেছিলেন, আমি তার কাছে শুনেছিলাম, প্রদ্যোৎ বিশ্বাস আপনারা শুনে থাকবেন। তো এই কথাটা আমার, যেহেতু আমি একজন সঙ্গীতের সঙ্গে যুক্ত মানুষ, একদম একটা কি নোট করে আমার মধ্যে রেখে দিয়েছি, যারা অসম্ভব সুন্দর একটা কথা তো ছোটোর মধ্যে। আর পেয়েছি আর একজন গুণী মানুষ, অধ্যাপক সুরঞ্জন মিত্র মহাশয়। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তার অসংখ্য কাজ আপনারা বিভিন্ন সময়ে পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। রবীন্দ্রভারতী বাংলা বিভাগের অধ্যাপক, সাবেক প্রধান, লেখক, গবেষক, এবং উনি যেটা খুব ভালোবাসেন, ছাত্রছাত্রী দরদে একজন মানুষ। তো আমরা প্রথমে আমাদের প্রথাগত যেটা করি, আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করছি। উদ্বোধনী সঙ্গীতের জন্য মঞ্চে রেখে দিচ্ছি আমাদেরই খুব প্রিয় আরেকটি সংগঠন সমাজ সম্মেলনকে মঞ্চে আসার জন্য একটু জানাচ্ছি। নমস্কার। সুইশ্বরণের পক্ষ থেকে আজকে আমরা যাকে উদ্দেশ্য করে আমরা এখানে মিলিত হয়েছি,
ডক্টর নির্মল দাস তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি সংস্থার পক্ষ থেকে, এবং উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। Oh
সুইচ সম্মেলনীতে। আমরা এবার একে একে মঞ্চে ডেকে নেব। প্রথমে ডেকে দিচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী কুমুদ মতিলাল মহাশয়কে, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর ডেকে নিচ্ছি অধ্যাপক সুরঞ্জন মিত্রকে। অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসবেন। মঞ্চে ডেকে নেব সত্যব্রত জনশিক্ষা সমিতির সভাপতি শ্রী মাননীয় শ্রী রঞ্জিত কুমার মন্ডল মহাশয়কে। অতিথি বরণ পালার পরে আমি সংগঠনের পক্ষ থেকে শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয়কে বলবো আসার জন্য। আসুন আপনি অতিথি বরণ আমাদের প্রধান অতিথি শ্রী কুমুদ মতিলাল মহাশয়কে এবং আমাদের সংগঠনের বর্তমান সহসভাপতি দিলীপ ভট্টাচার্য মহাশয়কে বলবো মঞ্চের কাছে আসার জন্য। আপনি আমাদের আজকের প্রধান বক্তা অধ্যাপক সুরঞ্জন মিত্রকে বরণ করে নেবেন। দিলীপ চলে আসুন। ওনাকে সাহায্য করার জন্য আমি সুজিতকে বলবো একটু আসা। সুজিত একটু এদিকে এসো, পত্রিকাগুলো নিয়ে এসো। সুজিত পত্রিকাগুলো প্রথমে আমরা যেটা প্রতিবারই করে থাকি, একটি করে গাছ আমরা উপহার দিয়ে থাকি। বিশ্বজিৎকে বলবো আমাদের আরেক অতিথিকে বরণ করে নেওয়ার জন্য। এবার আমরা আমাদের পত্রিকা দিয়ে পত্রিকার উদ্বোধন আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন জনশিক্ষা ভাবনা পত্রিকা দীর্ঘদিন ধরে আমাদের 16 বছর পূর্ণ হল। প্রতি বছর 4টি করে সংখ্যা বেরোয়। তো সেই সংখ্যাটা আজকে আমরা একটু দেরি করেই বার করলাম। তার কারণ হচ্ছে আজকের অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা যাতে এটা উদ্বোধন হয় সেরকম একটা চিন্তা ভাবনা করে আজকে আমরা এবারের সংখ্যার উদ্বোধন আজকে আমাদের গুণী মানুষদের হাত দিয়ে করাবো। তো প্রথমে আগে উদ্বোধন হোক, তারপর পত্রিকা নিয়ে কয়েকটি কথা। যেহেতু আমি সংগঠন এবং পত্রিকা দুটোই সম্পাদক, সুতরাং আমার কিছু বলার দায় বর্তায়, সেটা বলবো আমি। তো দিলীপ দা এবং বিশ্বজিৎ দা দুজনকে বলবো আমাদের দুজন অতিথিকে আপনারা পত্রিকাগুলো উপহার দেবেন। মাননীয় শ্রী কুমুদ মতিলাল মহাশয়কে আমাদের সংগঠনের সভাপতি দিলীপ ভট্টাচার্য সহসভাপতি উনি দিচ্ছেন এবং অধ্যাপক সুরঞ্জন মিত্রকে আমাদের সংগঠনের মানুষ সম্মানী শ্রী
বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয় পত্রিকা দিয়ে বরণ করছে। এছাড়াও ব্যক্তিগতভাবে আমি কয়েকটি পত্রিকার সঙ্গে যুক্ত আছি, সেগুলো উপহার হিসেবে ওনাদের হাতে আমি জানতে চাই। একটা পত্রিকা, এটা যারা মেন্টালি রিটার্ডেড বাচ্চাদের নিয়ে কাজ করে তাদের পত্রিকা, দীপিকাকে এবং ওনাদের দুজনকে দুটো দিয়ে দিতে। আর রঞ্জিতটা আরেকটি পত্রিকা আপনারা জানেন, এটার সঙ্গেও আমি দীর্ঘদিন যুক্ত, হচ্ছে কালোধ্বনি পত্রিকা। সেই পত্রিকার দুটো করে সংখ্যা আমাদের সংগঠনের সভাপতি রঞ্জিতা। সকলে একটু করতালি দিয়ে অনুমোদিত করবেন। পত্রিকা নিয়ে বলার আমার একটা কাজ রয়ে গেছে, সেটা করে নিয়ে আগে যার স্মৃতিতে আজকে স্মারক পত্রিকা, তার প্রতিকৃতিতে আজকে আমরা মাল্যদানটা করে নেব। এবার আমি অতিথিদের বলবো আপনারা যে অনুগ্রহ করে একটু নিয়ে আসেন এবং ওনাদের দেওয়ার পর যাদের যাদের ওনাদের দেওয়া একটু করে পুষ্প আপনারা প্রতিকৃতি দিতে পারেন। যদি কারো মনে হয় যে পুষ্পদান করবেন, আপনারা অনুগ্রহ করে একটু আসবেন, দ্রুত আমরা কাজটা সেরে নেব। এখানে উপস্থিত আছেন অধ্যাপক নির্মল দাসের সুযোগ্য কন্যা অধ্যাপক ডক্টর শতাব্দী দাস এবং প্রভাত দাস, আপনারাও পুষ্পদান করবেন। শতাব্দী আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। প্রতিবারই শুরুতে সংগঠনের কিছু কথা এবং পত্রিকা নিয়ে কিছু কথা আমাদের বলতে হয়। দুটোরই দায়িত্ব আমার হাতে থাকায় ছোট করে আমি বলবো। প্রথমে সংগঠনের কথা, কারণ অনেকে নতুন এসছেন, হয়তো তারা জানেন না। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তিক জায়গায় কাজ করে চলেছেন, জনশিক্ষা, বয়স্কদের শিক্ষা, আরো অন্যান্য বিষয় নিয়ে।
এর সঙ্গে আমরা আরো কয়েকটা জিনিসকে অতি সম্প্রতি যুক্ত করেছি। আসলে গ্রামে গঞ্জে বিভিন্ন লোকায়ত এবং প্রান্তিক জায়গাতে কাজ করতে গিয়ে দেখছি যে বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা আসছে। স্কুল ছুটির সংখ্যা বেড়ে গেছে, বই পড়ার যে স্পৃহা সেটা অনেক কমে এসছে, মোবাইলের আসক্তি বেড়ে গেছে। এই বিভিন্ন কারণের জন্য আমরা এখন নতুন যে কাজগুলো নিয়েছি আপনাদের কাছে একটু বলি। বিভিন্ন জায়গায় ছোট ছোট ভ্রাম্যমাণ লাইব্রেরি করা, বিভিন্ন স্কুলে গিয়ে আমরা ছোট ছোট কর্মশালা করা, সেটা একদিন হোক দুদিন হোক, সেটা গানের হোক, কবিতার হোক, লেখার হোক, বিভিন্ন রকম চেষ্টা করা এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। আরেকটি জিনিস এবছর থেকে আমরা শুরু করেছি আরো দুটো সংগঠনের সঙ্গে। আমরা মনভাসী বলে একটি সংগঠন আছে এবং আরেকটি সংগঠন যারা মানসিকভাবে যারা প্রতিবন্ধী, এখন প্রতিবন্ধী কথাটা চলে না, বিশেষ চাহিদা সম্পন্ন। তো চলমান হাতে লেখা পত্রিকা, তো এটা 2018 সালে আমরা একটি দিয়ে শুরু করেছিলাম। পত্রিকাটার বৈশিষ্ট্য হচ্ছে একটা খাতার মতো থাকে, সেটি কারো কাছে যায়, সে আগের লেখাগুলো পড়ে সে নিজের লেখা বা ছবি সেটা তারপরে লিখে দেয়, সেটা আরেকজনকে দিয়ে দেন। এইভাবে পত্রিকাটা পড়তে যখন ভর্তি হয়ে যায়, সেখান থেকে বেছে ভালো লেখাগুলোকে নিয়ে আমরা ছাপার আকারে পত্রিকা বার করি। তো এবার আনন্দের সঙ্গে জানাই যে 2018 পর 19, 20, 21, 22, 23 বন্ধ ছিল, করোনার কারণে আমরা পাইনি। 18 থেকে শুরু করেছিলাম, সেটা 20 সালে ছেড়ে বার করি, কারণ 18 থেকে সময় যায়, বছর যায়। কিন্তু এই বছর আমরা নতুন উদ্যমে 12টা এরকম পত্রিকাকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি। সেখানে মূলত যারা নতুন লিখছে, স্কুলের ছেলে মেয়েরা, শিশু কিশোরের ছেলেরা এবং বয়স্করাও, মানে একাকিত্ব শুধু কিন্তু শিশুদের এখন গ্রাস করছে না, বয়স্কদের আমার মনে হয় অনেক বেশি গ্রাস করছে। তো অনেকের অনেক ইচ্ছা থাকে, কারো গান, কারো লেখা, সংসারের ইচ্ছাদের বিভিন্ন জায়গায় হয় না। তো জনশিক্ষার আমাদের মনে যেটা একটা জায়গা, যে তাদের সেই জায়গাটা খুঁজে বার করা। তো সে 12টা পত্রিকা আমরা ছেড়েছি। 12টা পত্রিকায় 12টা নাম, অর্থাৎ 12টা ক্যারেক্টার, তারা সকলের সঙ্গে সকলের কাছে যায়, তার আগের লেখাগুলো পড়ে নতুন লেখা দেন। এই 12টা পত্রিকা যেগুলো খুব ভালো লেখা থাকবে, সেগুলো নিয়ে আমরা বছরে একবার করে একটা করে ছাপা পত্রিকা বার করবো এবং যাদের লেখা প্রকাশিত হবে তাদেরকে সেই ছাপা পত্রিকাটা আমরা উপহার দেব। আর যারাই লিখবেন তাদেরকে আমরা একটা চেষ্টা করবো শংসাপত্র দেওয়া। আপনারা যদি চান যে আমাদের এই লোকটার সঙ্গে যুক্ত হন, আপনারা নিয়ে পড়তে চান, কিছু লেখা দিতে চান, আমরা খুব খুশি হব। কারণ হাতে লেখার মধ্যে একটা অন্য আবেগ থাকে, কেমন হয়েছে, চিঠি লেখাটা এখন উঠে গেছে, সেজন্য হাতের লেখা পত্রিকাটা আমরা শুরু করেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্কুলে গিয়ে গানের কর্মশালা, গাছ লাগানো কিভাবে কি করলে ভালো হয়, কারণ পরিবেশ একটা বড় সমস্যা এখন এসে দাঁড়াচ্ছে। আগামী দিনে জল, প্রশুদ্ধ বাতাস, সবকিছুর অভাব খুব দ্রুত আমাদেরকে এগিয়ে আসছে। সুতরাং সেগুলো আমরা চেষ্টা করছি। এছাড়া যেগুলো বয়স্ক শিক্ষা অন্যান্য কাজ ছিল, বিভিন্ন বিষয়ে সেমিনার করা, পত্রপত্রিকা করা, বইমেলাগুলোতে যাওয়া, আলাপ আলোচনা করা, সেগুলো আমরা যেমন চালাতাম সেরকম চালিয়ে যাচ্ছি। এছাড়া যদি কারো কোনো রকম কোনো থাকে যে মতামত, যেগুলো করলে ভালো হয়, আমাদের কাছে স্বাগত। আমাদের একটি মেল অ্যাড্রেস আছে এবং ফোন নাম্বার আছে, আমাদের পত্রিকাতে দেওয়া আছে, আপনারা সেখানে পাঠালে আমরা যোগাযোগ করে দেব। এবার আসি পত্রিকার কথায়। পত্রিকাটা গত 3 বছর হলো আমার হাতে এসছে। এবছর একটি মৌলিক পরিবর্তন করছি। এতদিন পত্রিকাটার একটা নির্দিষ্ট প্রচ্ছদ হতো, কিন্তু বিভিন্ন রঙের হতো, কিন্তু তাতে একটা সমস্যা হচ্ছিল, আপনি বুঝতে পারছিলেন না যে এটা আগের পত্রিকা বেরিয়েছে না এটা নতুন বেরিয়েছে, একই রকম দেখতে প্রচ্ছদ ছিল। আর এছাড়া আমাদের মনে হয়েছিল যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচ্ছদটা একটু আকর্ষণীয় করা দরকার। আমরা সেই জন্য এই সংখ্যা থেকে প্রচ্ছদটা একটু এইভাবে করার চেষ্টা করেছি, একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছি। বিষয় সর্বোপরি থাকে আমাদের মূলত গবেষণামূলক লেখা। আপনারাও যদি এই পত্রিকায় লেখা দেওয়ার কারো ইচ্ছা থাকে অবশ্যই দেবেন। আর এই সংখ্যা থেকে আমরা ঠিক করেছি আগামী সংখ্যা থেকে যে কবিতা, গল্প, যেগুলো কোনো বার্তা দেবে সেগুলোতেও আমরা ছাপবো এবং বিভিন্ন মানুষদের যারা
হয়তো প্রচারে অন্তরালে থেকে অনেক কাজ করছেন, সেরকম অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে। কেউ লাইব্রেরি করছেন, কেউ চিকিৎসালয় চালাচ্ছেন, কেউ শিশুদের শিক্ষার ব্যবস্থা করছেন, এরকম বিভিন্ন রকম। তাদের একটা করে সাক্ষাৎকার আমরা দেওয়ার চেষ্টা করব। আর জনশিক্ষা বা সংস্কৃতিকে জোর দিতে চাই কেন, মানে ব্যক্তিগত আমি যেহেতু সংস্কৃতি জগতের মানুষ, আমার মনে হয় সংস্কৃতির থেকে বেশি এক মানুষের সঙ্গে অপর মানুষকে মেলাতে আর কেউ পারে না। তো সেই জায়গা থেকে সংস্কৃতির উপর আমরা জোর দিয়েছি। আর সংস্কৃতি বলতে শুধু গান বাজনা ছবি আঁকা তো নয়, আমাদের যাপনটা আমাদের ক্রমশ পাল্টে যাচ্ছে। আমরা একটা সংকীর্ণ পরিসরে ক্রমশ মনে হচ্ছে আঁকতে যাচ্ছি, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা। তো আমরা এরপরে আমাদের মূল অনুষ্ঠানে যাব। প্রথমেই আমাদের আজকে যিনি প্রধান অতিথি, তার অন্য একটি জায়গায় যাওয়ার আছে, এবং শুধু সেটা না, আমরা যেটা অধ্যাপক বিমল দাসকে স্মরণ করে তার কিছু কথা শুনতে চাই প্রতি বছর কারো না কারো কাছে। এবার ওনাকে পেয়েছি, অনুপ মতিলাল। তো আমি তাকে অনুরোধ করব যে আপনার যে নির্দিষ্ট বক্তব্য বা নির্দিষ্ট স্মৃতিচারণ, সেটা অনুগ্রহ করে আপনি একটু আমাদের সঙ্গে ভাগ করে রাখবেন। আমি প্রথমেই প্রয়াত অধ্যাপক ডক্টর নির্মল দাসের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন শ্রী সুরঞ্জন মিত্রে, আমার অনেক দিনের পরিচিত মানুষ, গুণী মানুষ, অনেক কাজ করছেন, এখনো করে যাচ্ছেন, অধ্যাপনা তো করছেন, অন্যান্য কাজ করছেন। আজকের এই স্মারক বক্তৃতায় তিনি দেবেন। এরই কথোপকথন দেখলাম। বাংলা ভাষার আদি পুরুষ এই বিদেশি মানুষটির কথা বলবেন, আপনারা সবাই শুনবেন। সমবেত যারা উপস্থিত আছেন বিশিষ্ট মানুষেরা, অধ্যাপক দাসের পরিবারের মানুষরা, সকলকে আমার নমস্কার জানিয়ে বেশি কথা বলতে পারবো না। আমি একটু আগে সঙ্গীতাকে বলছিলাম যে আমি এখানে একটুখানি কি বলবো, অড ম্যান আউট জাতীয় মানুষ। কারণ অধ্যাপক দাসের সঙ্গে আমার পরিচয় বেশ অনেক দিনের, 40-45 বছর আগে থেকে। তখন আমি খুবই ছোট, ওনাকে খুব সম্ভ্রমের সঙ্গে, সমীহের সঙ্গে দূর থেকে দেখতাম, শুনতাম। উনি খুব একজন বিশাল পণ্ডিত মানুষ। আমার তখন ছোট, ভাষাতত্ত্ব ছিল ওনার মূলত বিষয়। আর একটা বড় কথা ছিল, উনি আমাদের প্রতিবেশী ছিলেন অনেকদিন। আর বরানগরে আমাদের বাড়ি খুব কাছে। উনি 90-এর মাঝামাঝি বাড়ি কিনেছিলেন। শতাব্দীকে জিজ্ঞেস করছিলাম যে কবে সে বাড়ি বিক্রি হয়েছিল, সেটাও জানতাম। পরে চলে এসেছিলেন ওরা অন্যত্র, কেষ্টপুরের কাছে। কিন্তু তারপর থেকে অনেকটাই যোগাযোগ ছিন্ন ছিল। আমিও কর্মব্যাপদেশে বিভিন্ন জায়গায় নানাভাবে ঘুরেছি, ফলে যোগাযোগ সে অর্থে ছিল না। আমার শ্বশুর মশাই একজন খুব কৃতি মানুষ ছিলেন। 40 দশকের বাংলার কবি এবং উত্তরসূরি বলে একটি বিখ্যাত পত্রিকা সম্পাদনা করেছেন দীর্ঘকাল। তিনি থাকতেন সিঁথিতে। আমার বিবাহের পরে জানলাম যে ওর সঙ্গেও প্রফেসর দাসের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বোধ হয় ওদের বাড়ির, সিঁথির বাড়ির উল্টো দিকে একজন থাকতেন বিকাশ তালুকদার বলে। তিনি বোধহয় প্রফেসর দাসের শতাব্দী বলতে পারবেন মামা। বিকাশ তালুকদার আমার কথা মনে আছে। আমার ওদেরও কেউ নেই, আর কোথাও সবাই চলে গেছে।
তো এই সব মিলে প্রফেসর দাসকে জানতাম। আগে মহাপণ্ডিত, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আশাবাদিক, একটা সমীহ, অন্যরকম সমীহ সবসময় আদায় করতেন। আমার শ্বশুর মশাইয়ের মানে খুব স্নেহভাজন একজন অনুজ ছিলেন, কিন্তু শ্বশুর মশাই ওনাকে খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। ওর সম্পর্কে অনেক ভালো কথা আমি ওর কাছে শুনেছি। মাঝে মাঝে এলাকায় একসঙ্গে থাকার সুবাদে দেখা হয়েছে, কথা হয়েছে। সে কথা অবশ্য বিদ্যাচর্চার কথা নয়, এমনি সাধারণ কথা। এই ছিল আমার সঙ্গে ওনার মূলত পরিচয়। আজকে এই একটা সার্বিক অবক্ষয়ের সময়, যেটা পার্থ বলছিলেন, সংস্কৃতি যেখানে একটা অদ্ভুত জায়গায় গিয়ে আটকেছে, সেই সময় এই মানুষদের কথা মনে রেখে অনুষ্ঠান করা, স্মরণ করা তাদের একটা খুব জরুরি বিষয় বলে আমার বারবার মনে হয়। এবং আমার সেই কথা মনে হওয়াতেই আমি অযোগ্য হলেও এই অনুষ্ঠানের পক্ষে আমি হ্যাঁ বলেছিলাম যে এরকম মানুষ খুব বেশি আর নেই। এদের কথা মনে রাখতে হবে, যেতে হবে, বলতে হবে দু চারটে কথা। সুরঞ্জনী মূলত বলবেন, সেই কথা ভেবেই এসেছি যে এদের যে প্রজন্ম চলে যাচ্ছে ক্রমশ, একটা অদ্ভুত সময় আসছে, যে সময় আমরা এদের মতো মানুষ আর পাবো না। সেই কথা মনে রেখে আমি আবার বলছি যে আমি একজন অড ম্যান আউট। এখানে প্রফেসর দাসকে নিবিড়ভাবে প্রতিবেশী হিসেবে চিনতাম, তাকে শ্রদ্ধা করতাম, আজও শ্রদ্ধা করি। তার বহু লেখা আছে, সেসব লেখা কিছু যে পড়িনি তা নয়, পড়েছি, কিন্তু সব বুঝেছি এমন নয়। এমন একটি মানুষকে আপনারা স্মরণ করছেন। এই আমরা বনবাসী, এরা এত উদ্যোগ নিয়েছেন, শতাব্দীরা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছেন, শতাব্দী এবং স্বামী, তার স্বামী। তো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন যে এরকম নিয়ম করে করছেন। আমি শুনলাম, আমি আগেরগুলোর খবর পাইনি, নিয়ম করে স্মরণ করছেন তারা, একবার করে স্মারকবক্তৃতার আয়োজন করছেন। এটা খুবই একটা জরুরি বিষয় বলে আমার মনে হয়, বিশেষ করে ডক্টর নির্মল দাসের মতো মানুষের জন্য। আমি আবার তাকে আন্তরিক প্রণাম জানাই। আমরা আজকে এসেছি প্রফেসর সুরঞ্জন মিত্রের কথা শুনতে, আমরা তার কথা শুনব। সকলকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমাদের স্মরণ বক্তৃতা মোটামুটি এই মার্চ এপ্রিল মাসের সময় প্রতি বছরই অধ্যাপক নির্মল দাস স্মরণ বক্তৃতা এই সময়তেই হয়। আর প্রধানত এইখানেই আমাদের হয় প্রতি বছর। এছাড়া আমরা প্রত্যেক মাসে আমাদের পাঠচক্র শুরু করেছি, এবং সেখানে কোনো নির্দিষ্ট একজন বক্তা কোনো বিশেষ বিষয় নিয়ে বলেন, এবং বিভিন্ন বইয়ের পাঠ প্রতিক্রিয়া এবং অন্যান্য জিনিসও থাকে। এছাড়াও মাসে একদিন করে আমরা বিভিন্ন একটা মানুষদের নিয়ে সাংস্কৃতিক কবিতা হোক, গান হোক, নাটক হোক, বই নিয়ে আলোচনা হোক, বই প্রকাশ হোক, প্রতি মাসে একটা করে অনুষ্ঠান আমরা শুরু করেছি। আর প্রতি মাসে দুদিন করে গানেরও একটা রিহার্সাল হচ্ছে। আমাদের চেষ্টা করছি যাতে মানুষ যারা বিচ্ছিন্ন হচ্ছে এইভাবে তাদেরকে এক জায়গায় করা। তো আমরা এছাড়া দুটো ছোট ঘোষণা আছে আপনাদের কাছে। আজকে যে পত্রিকাটি প্রকাশ হলো সেটি আমাদের ওই আমার ডান দিকে টেবিলে পাওয়া যাচ্ছে। আপনাদের যদি কারো সংগ্রহ করতে ইচ্ছা হয় আপনারা করতে পারেন। এটি গবেষণামূলক এবং তার সঙ্গে অন্যান্য আরও বিভিন্ন ধরনের লেখা থাকে। এছাড়াও অধ্যাপক মিত্রের একটি বই
ওই টেবিলই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করতে পারেন। কেরি ও বঙ্গ সংস্কৃতি কিছু ঘোষণা ছিল। এবার আমাদের আজকের যে বিশেষ আলোচনা, প্রতিবার যেমন একটা বিষয় থাকে, তা এবারে আমাদের বিষয় হচ্ছে কেরি সাহেবের মন্তব্য বলবেন। এই বিষয়ে বলার জন্য অধ্যাপক সুরঞ্জন মিত্রকে আমি আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য। মাননীয় সভাপক্ষ মতিলাল মতিলাল, ওনার সম্পর্কে জেনেছিলাম যখন আমি সবের অধ্যাপনা পেয়েছি। ওনার একটা বই তৈরি করেছে যৌথভাবে আলোকন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুমতিলাল, ড্যানিয়েল হ্যামিল্টনের স্টোন, ওটা ইংলিশ বই। হ্যাঁ ফিলোজফার স্টোন, হ্যাঁ স্টোনটা পড়ে আছে, ফিলোজফারটা পড়ে আছে, বইটা আমার আছে। বইটা আকর গ্রন্থ, এই বইটা সম্পর্কে যে কথা বলছি, মানে এটা আমাদের যারা গবেষকরা এই ধরনের বই কিনে পান না এবং যারা গবেষণার বিষয় কিনে পান না, তাদের জন্য বলবো এই ফিলোজফার স্টোন ড্যানিয়েল হ্যামিল্টন স্কটল্যান্ডের খুব বিখ্যাত একজন শিল্পপতি, ধর্নাঢ্য ব্যক্তি। তিনি শহরের সমস্ত ঐশ্বর্য ভোগ বিলাস ছেড়ে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে গিয়ে একটি নতুন রাজ্য স্থাপন করেছিলেন। যখন সব লোক গ্রাম থেকে শহরে আসছে, ঠিক তখনই উনি ইংল্যান্ড স্কটল্যান্ড থেকে আসছেন প্রান্তিক সুন্দরবনে। কতগুলো জিনিস শুরু করেছিলেন, যেটা আমাদের একটা থেকে সমবায় ভাবনা নবরণে যেটা আছে, সেটা সম্ভবত সমবায় ভাবনা বা ধর্মকলা, এটা হ্যামিল্টনের দান। হ্যামিল্টনের এই কাজ দেখতে এসেছিলেন স্বয়ং বিশ্বকবি। রাশিয়া থেকে ফিরে তিনি সুন্দরবনে যদি নদী পারবে রাখিয়া করে বলছিলেন। সেই ফিলোজফার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। সেই বই সম্পাদনা করেছিলেন অনুমতিলালের সঙ্গে আলোকন বন্দ্যোপাধ্যায়। আলোকন বন্দ্যোপাধ্যায় একটি বই আমি পড়ে খুব মুগ্ধ হই, যাকে আমি একটা বই দেবো, আমাদের একটা বই তাকে পড়েছি। সেটা থেকে মধ্যবিত্ত আমরা আমলার মত খুব গুরুত্বপূর্ণ একটা আমলা বাংলা কত লিখতে পারেন, সেটা আমি ওই বইটা পড়ে খুব খুশি হতো। অর্থাৎ আমাদের যে চিরাচরিত যে বাংলা সাহিত্য, চিরাচরিত যে ইতিহাস গ্রন্থ, তার বাইরে যে পাঠ, এই পাঠটার সঙ্গে আমার ছেলেমেয়ের কোনো ঝগড়া থাকাটা নির্দিষ্ট একটা পাঠ করেন আর বলেন স্যার পিএইচডি পাওয়ার পর স্যার কথা শুরু করবো। এইটা একটা নতুন কেট। তাদেরকে আমি বলবো এই ধরনের বই না পড়লে রিচ হতে পারে, নতুন জগতে রিচ হতে পারবে না। তাই অনুমতিলাল সঙ্গে একই মঞ্চে বসতে পারলাম, এটা আমার স্পর্ধা এর ক্ষমা হয়। তা আমি বলবো যদি উনি আরেকটু থাকেন, আমি তো বলতে পারবো না, আমি বলার লোক ওই ক্লাসে পড়ানো এক আর আরেকটা সময় বলা এক, সবগুলো আকাশ করতে হয়। ওই জায়গায় বলা খুব কঠিন, আর বলে লোক ধরে রাখা খুব কঠিন। অনুমতিলালের লোককে ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয়, তাই তুমি চলে যাবে না। সব মিলে আমি খুব স্তম্ভিত হতবাক। চারিদিকে বিজ্ঞানের ছবি, বিজ্ঞানীদের ছবি, চারিদিকে বিজ্ঞান, সারা ভারত, সারা বাংলা, পৃথিবীময় ছবি, অনেক ছবি। তার মধ্যে বিক্রম সারাভাইয়ের ছবি আমি দেখলাম। বিক্রম সারাভাইয়ের নামটা খুব সামনে এসছে, সেটা আমার প্রশ্ন আমি করছিলাম। বিক্রম সারাভাইয়ের ছবি আছে। ছবিটার প্রশ্ন কথা তো আমি আর নতুন করে বলবো না। আমি যে স্কুলে পড়াতাম, স্কটিশটার পাশেই স্কুল, ঈশ্বর মেনলি, সেখানে আমি গেছিলাম, প্রায় ঘুরতে গেছিলাম, একদম স্কটিশের পাশে। আর স্কটিশের স্কুলে আমি হাঁটতাম, চলে যেতাম বঙ্গীয় সাহিত্য পরিষদ, তারপরে থিয়েটার স্টার থিয়েটার পাশ দিয়ে আসতাম, দূর থেকে দেখতাম বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। ভালো লাগতো। আজকে প্রথম ঢুকতে পারলাম, অবশ্য ঢুকি নয়, একবার ঢুকে বলার জন্য আমি আনন্দিত হলাম। এর চেয়ে ভালো খবর, এটা বড় পুরস্কার। আমার পুরস্কারের পদে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বলি এটা একটা বড় পুরস্কার। সেজন্য আজকে যে বিষয় আমি ঠিক করেছি তার কোনো কারণ আছে। প্রথমত আমি যখন 2006 সালে যখন আমি রবীন্দ্রনাথে জয়েন করলাম, তখন আমি পুরোনো কাগজ ছুপাতে সিনেমায় দেখছিলাম ভাষাতত্ত্বের ইতিহাসে উইলিয়াম কেরির কথোপকথন একটা পাঠ্য ছিল। কে পড়াতেন? ফোন দিলাম, নির্মল দাস আমার ভিডিওটা করেন, তিনি রিপ্লাই করেছেন। আমি ফোন করলাম, উনি খুব
সংসার করতে ভালোবাসো, একটা ছোট কাজ করো। কি স্যার বলুন? এই বইটা নির্মল দাসের দিয়ে আসো, আমার বাড়ি হচ্ছে এই গোপালপাড় ঠাকুর রোড। আমি গেলাম, দেখা করলাম, উনি নিলেন। সেটা পরে আমার কাছে রিভিউ হচ্ছে, খুব বড় করে রিভিউ হয়েছিল। সেই বইটা এখন খুব বিক্রি হয়। এখন অনেক ভাষা নিয়ে অনেক বই বেরিয়েছে, কিন্তু ওই বইটা আমার বাড়িতেও আছে এবং আমি ওটা রেখে দেবো, কারণ এটা ছাড়া ভাষা আমি সহজ করে পড়াতে না করে যে তার অভিজ্ঞতা আছে। তাই কথোপকথন যখন একটি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগ যখন সিলেবাসে থাকে তখন তো খুব আগ্রহ বাড়ে। আর আমি একটা কারণে আমাকে সাথে ফোন করেছিলাম, উনি বললেন নবাগত তো অনেকে এসছে, কেউ তো মনে ফোন করে না। আমি খুব উৎসাহিত, তাই আমাকে ফোন করে তো বেশ করেছে, বললেন আপনার জন্য কী করতে পারেন। না স্যার, আপনার তো আপনি একটা করবেন যে আপনি বিভাগে ঢুকবেন, ওই না বিভাগে ঢুকবো না। আমার যদি পেনশন থেকে বছরে একবার যাই, ওই গ্রাউন্ড থেকে ঘুরে আসি, বিভাগে আর ঢুকবো না। আমি স্যার আসুন, আমরা একটা তালিকা করেছি, হেডদের তালিকা, ওটা আমি করেছিলাম চ্যালেঞ্জ করে, কোনো ডকুমেন্ট নেই, ফোন করে করে ক্রস করে করে একটা হেডদের তালিকা করেছিলাম, যে নামটা স্যার কোনো আছে আপনার, ভুল থাকলে একটু বলে দেবেন। উনি দিয়েছিলেন, উনি না ভুলবেন, আমার সবাইটা ঠিক আছে, আপনার আরেকবার ঠিক আছে, খুশি হয়েছিলেন। তবে স্যার একটা অনুরোধ আছে আপনাকে, যে আপনার তো স্যার তখন তো আপনি রিটায়ার করার পরও পিএইচডি করতে পারেন, একটা তখন নিয়ম ছিল, একটা ছেলে আটকে আছে, এটা স্যার আপনার নিতে হবে, মানে আপনার নামে করে দিচ্ছি, সেটা যে একটা বেঁচে যায়। ঠিক আছে, তুমি যেটা বলছো, যদি ডিপার্টমেন্টের কাছে আপত্তি না থাকে স্যার, তাহলে হতে পারে। আমি স্যার ডিপার্টমেন্টে আপত্তি কেন, আপনি রাজি হলেই হবে। সেটা কিন্তু হয়েছিল, এই চেয়ারে কিন্তু বেঁচে গেছিল। অনেক সময় অনেক ছেলে মেয়েদের চেয়ারে আটকে যায়, হয় না। এখনো বহু এখানে মাধবী মহাদার আছেন, 3 বার নিয়েছে, 4 বার 7বার পাস করেছে, কিছু একবার বাচ্চা থেকে অনেকে আছে। তো সেই জন্য সেই প্রকারটা করেছিলেন। আর বিভাগে আমি আবার আনতে পেরেছিলাম যে তার নাম সময়সীমা ঠিক আছে কিনা। এই যে নির্মল দাসের সঙ্গে আমার স্মৃতি, তার একটি লেখা আমাদের বইতে আমরা ছেড়েছি, এই একই বিষয়ে উইলিয়াম কেরির কথোপকথন। এইটা বঙ্গ সংস্কৃতির কেরি যে বইটা আছে, ওখানে আমরা আছি, ওনার মেয়ে ওটা সংগ্রহ করেছেন, আমাদের খুশি হয়েছি। এবং আজকে যদি আমরা বেশি বই নিই, 3টে বঙ্গে যদি আপনারা কেউ নিতে পারেন তো ভালো হয়। আর পরে পরে এটা পাবেন না, কারণ এটা গত শনিবার আপনাদের একটু ভালো করে এটা একটা রিভিউ হয়েছে। তাহলে কেন সেই দিকে চিন্তা করে আজকের আমার আলোচনার বিষয় নির্মল দাস সরবর্তীদা, বিষয় হচ্ছে কেরি সাহেবের বাংলা বই কথোপকথন, সবাই হচ্ছে 801। 801 মানে এই বইটার বয়স কত? 225 বছর। তার 225 বছর মানে তো কম কথা নয়। আমার বাবা ঠাকুরদা, তার বাবারও বয়স 225 বছর নয়। অর্থাৎ আমার বাপ ঠাকুর তার ঠাকুরদার বয়স যোগ করলে 225 হবে না। কিন্তু একটা বইয়ের বয়স 225 বছর করে বেঁচে আছে, এবং সেটা শুধু বেঁচে আছে না, আজকেও খুব প্রাসঙ্গিক। আজকে খুব প্রাসঙ্গিক, কারণ এটা অনেকগুলো কারণে খুব প্রাসঙ্গিক, একটা দুটো কারণে না। এটা 225 বছর আগে লেখা। এখন অনেক গবেষক অনেক প্রশ্ন করেছে, এটা তিনি স্বয়ং লেখেননি, সবটা লেখেননি, অল্প লিখেছিল, এরা অনেকগুলো লেখা আছে, একটু উচ্চমানের লেখা। সেটা হয়তো আমাদের নতুন গবেষকরা খোঁজ এখনো পাননি, এটাও তারা হয়তো পড়তে যায় না। তবে এটা পড়লে বাংলা ভাষা সম্পর্কে একটা সম্যক ধারণা হবে। মানে আমাদের যে বাংলা ভাষার চর্চা, সে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, এই 1000 বছরের বাংলা ভাষার চর্চায় 800 বছর ধরে গদ্য চর্চা হয়েছে। গদ্য চর্চা হতে 800 বছর পর। সেই গদ্য চর্চার ইতিহাসে মানে কেরি সাহেব বিদেশি, তিনি বাংলা শিখে তিনি বাংলা ভাষায় একটি বই লিখছেন। কেন? আমি একটা বলে লিখেছিলাম, কেন এই বইটা লিখবেন? 2-3 দিন পরে আমার ছেলেবেলা খুঁজে পেল কেন লিখেছি। কিন্তু লিখেছিলাম কেন না, এই ইংরেজ শাসক যারা হবেন, ভাবি শাসক যারা হবেন, তাদের বাংলা শেখার জন্য একটি বাংলা বই হবে। এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যে 1810 জুলাই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হচ্ছে। আমরা একটা বাংলা সাহিত্য ইতিহাসে যারা সাহিত্য ইতিহাস ইতিহাস ছাত্ররা জানি, এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হচ্ছে 1810 জুলাই। আর 1801
অর্থে বিরামগিরি বাংলা বিভাগের প্রধান হচ্ছে। কেন হচ্ছে কীভাবে হচ্ছে, কেন তাকে টাকা হয়? উনি তো বিরামগিরি তো মানে বিনা পাস করে এসেছিলেন, মানে বেআইনিভাবে উনি তো অনুমতি পাননি, স্ত্রীদের কোম্পানি অনুমতি পাননি, কারণ তার পরিচয় মিশনারি। উনি স্ত্রীদের কোম্পানি চাননি যে দেশে মিশনারিরা আসুক, আরো তো 13 পরে আরো যেখানে পরে যেখানে পাস হওয়ার পরে হচ্ছে, সেটা তো অনেক পরে। তিনি আসছেন 1793 13ই নভেম্বর। তাহলে এখানে 1800 সালে ফরিদপুর কলেজ অ্যাক্ট হচ্ছে, 10 মাসের মধ্যে তিনি বাংলা বিভাগের প্রধান হচ্ছে। কেন না, তিনি এর মধ্যে তিনি বাংলা ভাষায় বাইরে অনুবাদ করে ফেলেছেন। এটা একটা বিস্ময়কর। কারণ এটাকে দোম তিনি এসেছিলেন, এটাকে ম্যানুয়াল আসুন খান এসেছেন, আর অনেক বিদেশি এসেছিলেন। এখানে অনেকজন বিদেশিরাও বাংলা ভাষা চর্চা করেছেন। কিন্তু তিনি একটা দুঃসাহসী কাজ করেছেন। পর্তুগিজ মিশনারিরা তার কাজ করতে পারেনি, ইংল্যান্ডের মিশনারিরা সেটা করলেন বাংলা ভাষায়, বাংলা গদ্যে ভাষায়, বাংলা গদ্যে বাইরে অনুবাদ করেছিলেন বলে তার একটা নাম হয়ে গেছিল। তাই ফরিদপুর কলেজের কর্তারা তাই বিরামগিরিকে ডাকলেন, মানে সে একটা ব্রাত্য তিনি কলকাতায় কোনো চান্স পাননি, থাকার সুযোগ পাননি। তিনি বাধ্য হয়ে শ্রীরামপুরে গেছিলেন, কলকাতা থেকে অনেক দূরে। সেটা ব্রিটিশদের ব্রিটিশ শাসন ছিল। এরকম একদিন গঙ্গার ঘাটটা কোথাও মানে কলকাতা ছাড়া কোথাও চন্দ্রনগর ফরাসি, মানে চুচুড়া ওলন্দাজ, ওখানে ব্যান্ডেন পর্তুগিজ, শ্রীরামপুর হচ্ছে ডেনমার্ক, ব্রিটিশ। এগুলো থেকে অনেকটা সেফ সাইড ইংরেজ থাকবে না। সেই জন্য মিশনারিরা বিরামগিরিরা একবার দিনাজপুর থেকে অনেক ঘুরে, অনেক জায়গায় ঘুরে চলে এলেন শ্রীরামপুরে। সেখানে সুরক্ষিত, এখানে ইংরেজ থাকবে না। একজন ইংরেজ তো বলেই ফেলল, তুমি কেরি, তুমি সেই ইংল্যান্ডে যুদ্ধ সেলাই করতে না? হ্যাঁ ঠিকই বলেছেন, আমি যুদ্ধ সেলাই করতাম স্যার, আমি সেটাই তো সেলাই করতাম, যদি বলা যাবে নম্র, এই নম্রতা কেরিকে তুমি বেশ ইংরেজরা ঠাট্টা করলো, তুমি তো দুটো বানাতে উনি বলেছেন কিন্তু খুব বড় কাজ, দুটো বড় কাজ। এই কেরি ফরিদপুর কলেজে মানে এই সময়ের যেটা লর্ড ওয়েসলির মতো লোকেরা অনুমোদন করছে না, কেরি না বাংলা, কিন্তু বাংলা না, সংস্কৃতি হেড হচ্ছেন। স্বাভাবিকভাবে একজন বিদেশি, আজকে খুব প্রাসঙ্গিক, একজন বিদেশি ধর্মের খ্রিস্টান, তিনি ফরিদপুর কলেজে তিনি বাংলা ভাষা শেখাবেন, তার দায়িত্ব তিনি বই লিখবেন, এমন বই লিখছেন বা বই লিখে নিচ্ছেন, সেটা বাংলা ভাষা গদ্যের প্রথম বই। মুদ্রিত বই পড়া যাবে, বই আরেকটা কথা আসবে, কিন্তু মুদ্রিত প্রথম বই বলে খুব একটা অপত্তি হয় না। যেখানে 800 বছর ধরে গদ্য চর্চা হচ্ছে না, যেখানে 800 বছর ধরে শুধু গদ্য চর্চা হচ্ছে, যেখানে গদ্য চর্চা হচ্ছে, গদ্যর সামনে কোনো নমুনা নেই, গদ্যের কোনো বই নেই, গদ্যের কোনো স্যাম্পেল নেই, গদ্যের কোনো আদর্শ নেই। সেই জন্য প্রায় 1 বছর 10 মাসের মধ্যে, 1 বছর নয়, তিনি হেড হলেন। আর তার বই বেরোচ্ছে মাত্র মানে 6 মাসের মধ্যে। 1801 আগস্ট মাসে 4 তারিখে তিনি ভূমিকা নিচ্ছেন। তাহলে জয়েন করলেন মে মাসে, আর আগস্ট মাসে প্রতিবাদ করছেন। এটা কি সম্ভব? একজন বিদেশি, তাহলে তিনি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা। তিনি 1793 এলেন, এসে নানান জায়গায় ঘুরলেন, কোনো চাকরি দিলেন না, শেষ পর্যন্ত তিনি দিনাজপুরে গেলেন, সেটা নীলপুরে চাকরি করলেন। দিনাজপুর এখন যেটা মালদহ, আগে ছিল দিনাজপুর, এখন এটা মালদহ, দেশ ভাগ হওয়ার পর এখানে ছিলেন প্রায় 7 থেকে 8 বছর। এখান থেকে ওখানেই বসে তিনি বাংলা অনুবাদ চর্চা করেন। তার মানে বাঙালি সখাই করবো, মুন্সি করবো না, সখাই বলাই ভালো। তার জীবনী বলে হয়ে যায়, তিনি মুন্সি কথাটা না বললেই ভালো, কারণ এই হিসাবে মুন্সি তো আছেই, এই হিসাবে মুন্সিকে বলা যায়, সেটা আর একটা সমস্যা। সেটা সেই মুন্সিকে একটু মানে কঠোরভাবে সমালোচনা করা হয়। যাই হোক, সব মিলে এটা অসুপন্যাস। এই সখা, বাঙালি সখা রামরাম বসু, কেরি বন্ধু,
মানে মুন্সি হিসাবে পরিচিত, তিনি তাকে সাহায্য করছেন। তাই এইটা মাত্র 4 মাসের মধ্যে বইটা বেরোনোর জন্য যে ব্যাপারটা তিনি জয়েন করছেন হচ্ছে মে মাসে, আর আগস্ট মাসে বইটা বেরোচ্ছেন, মানে ডায়গ্রাম বা প্রথমত তা হয়তো নয়, একটা প্রস্তুতি ছিল, নিশ্চয়ই ছিল। হয়তো যদি ওই থেকে মানে দিনাজপুরে যাচ্ছে, সেখানে বাংলা শিখছে, গ্রামে বাংলা শিখছে, এখানে আঞ্চলিক বাংলা ভাষা জানছেন, জেলা ভাষা শিখছে, সেই বাংলা ভাষার সংস্কৃতি, নিবন্ধ, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, গ্রামকে খুব বাস্তবে দেখছেন, একেবারে তথ্যভাবে জানছেন, সঙ্গে রয়েছেন রামনাম বসু, তাকে ছেড়ে যাননি। যখন তার চাকরি ছিল না তিনি তখন রামনাম বলেছিলেন এবং তিনি থাকবেন তার আজীবন। এটি আমি এখানে বলছি যে বাংলাদেশ কথা এই মুন্সি রামনাম বসু একটা অবদান থেকেছে। কিন্তু মনে ব্যাপার যে এটা আরেকটা বইয়ের কথা, আরো দুটো বইয়ের কথা বলতে হবে এই প্রসঙ্গে, কারণ সেই দুটো বইয়ের বয়স 225, মানে অর্থাৎ 3টে বইয়ের বয়স 225 কাছে। এরই ভূমিকা সবচেয়ে বেশি। একটা থেকে রামনাম বসু বইটা অবশ্য এরই বইয়ের 1 মাস আগে বেরোচ্ছে, জুলাই, সেটার নাম মতবাদিত চরিত্র, ও প্রকাশ 1801, আর একটু পরে বেরোবে বিদ্যালয় করে 32 সিংহাসন। পড়েছেন কি? পড়েননি? না পড়ে দেখেন তাহলে আপনার বাংলা সাহিত্য চর্চা করে অনেকটাই পিছিয়ে পড়বেন। কিন্তু 32 সিংহাসন না পড়ে দেখেন, চরিত্র পড়েননি, নাটক দেখেছেন, উপন্যাস পড়েছেন, অনেক চরিত্র বারবার শেষ করে কি দেখেন এটা হয়ে যেতে পারে। কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালয়েরও একই সময়ে বেরোচ্ছে, 32 সিংহাসন যদি না পড়ে তাহলে অনেকটা ভাষার সাথে সম্পর্ক অনেকটা পিছিয়ে থাকবে। তাই ওই 3টে বইয়ে কিন্তু বেরোচ্ছেন এরই ডায়লগ বা কথোপকথন 1801, রামনাম বসু মতবাদিত চরিত্র 1801, একটু পরে মৃত্যুঞ্জয় বেরোচ্ছেন 32 সিংহাসন 1802। অর্থাৎ 3টে বইও একই সঙ্গে বেরোচ্ছে। মূল উদ্যোগপতি হচ্ছেন তিনি, কারণ তিনি বাংলা বিভাগের প্রধান, তাকে বাংলা বিষয় বই রচনা করতে হবে, পাঠ্য হিসাবে, ওটা পাঠ্য বই। আর অনেকটা বই আছে। এখানে একটা কথা বলা যায় যে এই যে ফর্মুলা করে, আচ্ছা কলেজটা কোথায় বলুন তো? এখন কি আপনি জানেন কলেজটা কি আপনার আছে কোথায়? অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে আমাদের যেটুকু আমরা জেনেছি ইতিহাস থেকে, আজকে যেটা হচ্ছে রাইটার্স বিল্ডিং, সেটাই ফর্মুলা করেছে। রাইটার্স মানে কেরানি তৈরি করে, রাইটার্স বিল্ডিং, রাইটার্স মানে কেরানি। আসলে ফর্মুলা করে তো ইংরেজ কেরানি তৈরি করে। হ্যাঁ, এইটা হয়তো আগের মধ্যে আমার মানে এইটা হয়তো আগের মধ্যে, সেটা অনেকবার সেটা পরিবর্তিত হয়েছে, অনেকবার সংশোধন হয়েছে। তাহলে এই যে ফর্মুলা করেছে এখন যেটা পুরোনো রাইটার্স, সেটাই এখানে পেরিক ছিল, পরে পত্রিকাতে পড়িয়েছিলেন, সেটা অনেক কথা করে আছে। তাহলে এই যে ইংরেজদের পড়ানোর জন্যে তারা পড়াবেন, পেরি পড়াবেন, তার জন্য নাকি বাইরে অনুবাদ করেছেন। এই কোনো মানে ম্যাট্রিক পাস, আমাদের দেশে ম্যাট্রিক পাসও নয়, কোনো পাস নেই। আমরা অনেক সময় ভাবি ওই এই পাস, ওই পাস, পিএইচডি, এমডি, অমুক অনেকে পাস নয়, কিন্তু অনেকটা রুজেদের মতোই কোনো পাস ছাড়া তিনি একটা কলেজের বাংলা বিভাগ এবং সংস্কৃত বিভাগের প্রধান হচ্ছেন এবং তার দায়িত্ব বই দেখানো, নিজে বই লিখছেন, এবং পাশাপাশি আরো অনেককে 7জনকে বাংলা পণ্ডিত তাদেরকে দেখাচ্ছেন। এবং শুধু তো বাংলা বিভাগ বা সংস্কৃত বিভাগ নয়, আরো অনেকগুলো বিভাগ ছিলেন, আরবি, ফার্সি, হিন্দুস্তানি, হিন্দি, অনেক বিভাগ ছিলেন। দেখা যাচ্ছে হরিনাম কলেজের প্রায় 50 বছর ধরে সবচেয়ে বেশি অবহেলিত বাংলা বিভাগ, মাইনে কম, বাংলা কোনো ভাষা হতে পারে না দিয়েছেন কাছে, তাদের ভাষা অনেক হয় ফার্সি তো রাজভাষা, তখন বলতে ফার্সি রাজভাষা, আগের ভাষা, অন্তত 1835 পর্যন্ত ভাষা থাকবে। হিন্দুস্তানিতে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, ওটা অনেক লোক বলে। বাংলা বললে তারা সাধারণত সেই বাংলা সেভাবে আসেনি। সংস্কৃত একটি মানে অত্যন্ত উচ্চ বর্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা, এদের মাইনে অনেক বেশি। তা বাংলা বিভাগের মাইনে কম, বাংলা ভাষা খুব দরকার আছে বলে ইংরেজি ছাত্ররা মনে করেন না। অবহেলা রয়েছে, এ নিয়ে অনেক বই আছে।
সবচেয়ে বেশি, সবচেয়ে মাইনে কম দিয়ে বলুন কেমন লাগে, আদৌ কেমন লাগে? আমি একটা কথা আপনাদের খুবই ইন্টারেস্টিং বক্তৃতা, যারা আগ্রহী এই বিষয়টা সম্পর্কে আরো জানতে রেফারেন্স হিসেবে সাপ্লিমেন্ট করার জন্য আমি একটু সুরঞ্জনের উপরে মাস্টারি করছি। যে বই খুবই ইম্পর্টেন্ট, পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ইতিহাসের উত্তরাধিকার বইটা এই বিষয়, বিশেষ করে এই বিষয়টাকে নিয়ে যদি জান। আর একটা অধমের সম্পাদনায় অনুষ্ঠিত থেকে বেরিয়েছে ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক সংস্কৃতির মানচিত্র। এই দুটি বই আপনারা যদি পড়তে পারেন তাহলে উনি যেটা বলছেন, সুরঞ্জন চমৎকার বলছেন, সেই সময়টাকে আরো বিস্তারিতভাবে পাওয়া যায়। এই বইটা বলে আমি আজকে আপনাদের কাছে কিছু দিচ্ছি। দাদা 19 বই কি পাওয়া যায়? 19 বইটা পাওয়া যায়? ধন্যবাদ। পাওয়া যায় আগে আসছে। চা খেয়ে চা খাওয়া যেতে পারে, আপনার ঠিকই একটু রেস হবে, একটু সময় জানা হবে। চা কি হতে পারে আরেকবার? আমার খুব ভালো লাগছে যারা গান গেয়েছে তারা চলে যায়, বেশিরভাগ অনুষ্ঠানে গান গাওয়া আগে চলে যায়। এই জন্য আপনার ধন্যবাদ। গান গাওয়ার পরেও আপনার থেকে আছে, সামনে বসে আছে, শুনছেন, এটা খুব কম জায়গায় হয়। গানের দলের আগে আসতে হবে, আগে আসবে, আগে মধ্যে দিতে হবে, সবাই চলে যায়, কারণ আরেক জায়গায় আসে। সেই জন্য আপনার ধন্যবাদ যে আপনারা বেশ একই রকম পোশাক করে আমাদের ঝলমলিয়ে দিয়েছেন এবং বিজ্ঞান পরিষদকে একটু অন্য মাত্রা দিয়েছে। কারণ আমি এই ধরনের মানে খুবই স্পর্ধিত হচ্ছি, মানে এতজন বিজ্ঞানীর এই সভায় সবই আছে, শুধু মহিলা বিজ্ঞানী নেই, আছে কি আছে? তাহলে সুনিতা গুজরাটের নামটা হয়তো এই বিজ্ঞান তালিকায় এরকম জায়গা ফাঁকা আছে, তাহলে এটা একটা হতে পারে। 1801-এর আগে 1800 সালেই তিনি ওই মতিয়ের সমাচার, মঙ্গল সমাচার একটা অনুবাদ যদিও লিখেছিলেন না? না, এটা বলি সারা করতে দেয়, মানে প্রশ্ন উত্তর হয় না, আপনি এক করতে পারেন। ওকে, সেজন্য আমি অবশ্য প্রশ্ন এইবারে বিশ্বাস করি না, কারণ প্রশ্ন উত্তর করলে অনেক সময় সারা করতে যাতে তবে এক হতে পারে। অবশ্যই আমি এটা বলিনি, কারণ ওটার জন্যই তো ওনার ডাক করেছেন, মানে মোদী সমাচারের অনুবাদের জন্যই তো কেনিকে ডাক করলো। তাহলে কেনিকে ওনাকে খুব দ্রুত সাহায্য করে লোকে থাকছিল। যাই হোক, তাহলে আমরা যে জায়গা ছিলাম, তিনটে বইয়ের বয়স 225, একজন বিদেশি, দুজন বাঙালি এবং একজন বিদেশি সাহেব, একজন মুন্সি। মুন্সিটাকে এখানে একটু ব্যঙ্গার্থে দেখা হতো, ছোট করে দেখা হতো, যে টাকা নেবে তার বাংলা শেখাবে। কিন্তু কেরি কিন্তু ছিলেন একটু উদার অর্থে। হ্যাঁ, তিনি মিশনারি, তিনি বাইবেলের প্রেম ধর্ম প্রচার করতে এসছেন, মানবপ্রেমী খ্রিস্টকে তিনি সামনে আনতে চান। তিনি কেরির সেটা কিছু রামরাম বসু পুরো পাল্টে দেন। রামরাম বসু কিন্তু আগে এক জায়গায় কাজ করেছেন, চেম্বার্সের করে কাজ করেছেন, চেম্বার্সের করে কাজ করেছেন। চেম্বার্স জানে যে এই রামরাম বসু ফার্সি জানে, হিন্দি জানে, কিন্তু ফার্সি জানে জানতে হবে, ফার্সি জানতে হবে, হিন্দি জানতে হবে, বাংলা জানতে হবে। তাই রামরাম বসু এমন একজন ভাষাবিদ, তিনি চেম্বার্সের কাছে কাজ করতেন। চেম্বার্স করলেন কেরির আগের যে বন্ধু, তিনি প্রথমে ছিলেন টমাস, মিশনারি জন টমাস, তিনি প্রথমে ছিলেন, তিনি আগে এসেছিলেন, তাকেও কিন্তু রামরাম বসু বাংলা শিখেছিলেন। এবং চেম্বার্স তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, তিনি জন টমাসকে বলেছিলেন যে রামরাম বসু সব ফিরেছিল, তিনি ফার্সি জানেন, তিনি ইংরেজি জানেন, যা জানেন ভালোই জানেন, বাংলা জানেন। এবার জন টমাস মানে ডাক্তার ছিলেন, সব ছিল, তিনি বাইরে অনুমান করবেন, তিনি কেনিকে নিয়ে এসেছিলেন। কেনিকে এনে প্রথম রামরাম বসু বলতে পারেন। তাহলে কেনি তাদের এখানে অনেকগুলো ভূমিকা পালন করছেন এবং সবচেয়ে বড় যেটা বলতে হবে, কেনি আর একটা ভূমিকা হচ্ছে, কেনি এখানে বহুমাত্রিক। কারণ তিনি এসেছিলেন ইংল্যান্ডের ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি থেকে। ইংল্যান্ডের ব্যাপটিস্ট মিশনারি
ছিন্ন করে দেবে। তিনি কিন্তু তার বন্ধুরা পরে তারা কিন্তু বিএমএসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন শুরু করবে, পড়াবেন, কাজ করবেন। এটা একটা অমিত বিক্রমশালী একজন মানুষ। তিনি ওই নৌকা করে শ্রীরামপুর যাবেন, প্রতি সপ্তাহে সপ্তাহে পূজা করবেন, আবার ফিরে আসবেন, আবার তিনি বাংলা এবং সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান হবেন, বই লেখাবেন, বাংলা গণিত তৈরি করবেন, রামনাথ বসু কিংবা মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের মতো লোক থেকে ফেটি করে আনবেন, তাদেরকে দিয়ে বই দেবেন। তিনি যা বই লিখেছেন তার নামে দুটো বই মাত্র আছে। তিনি সাহেবের দুটো বই খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা 1801 আর ইতিহাস মালা 1812, সেটা খুবই হইচই হয়েছে এবং আমাদের বইটাকে এডিট করেছেন, দাম থেকে পাওয়া যায়। এখানে আমি মানে সে শনিবার দিন বলেছি যে ইতিহাস মালার মধ্যে প্রথম বাংলা গদ্য গোয়েন্দা গল্পের ছায়া আছে। তো এই যে অনেকগুলো বই মধ্যে কেরির মাত্র দুটো বই, কিন্তু তিনি বইটা লিখেছেন বাংলা পণ্ডিতদের দিয়ে লিখিয়ে হয়েছে। যে বইগুলো বাংলা গদ্য সাহিত্য ইতিহাসে বাংলা গদ্য তৈরি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বই। এটা প্রশ্ন তো থাকবে, বিয়ে অনার্সের প্রশ্ন থাকবে, মাস্ট হয় শ্রীরামপুর হয় রামমোহন রায় কিংবা একটা বললে থাকবে। প্রত্যেকটি সাহিত্য ইতিহাসের তার ছাত্রদের এই শরীরে পড়ে সেটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিএডও সিলেবাসটা আছে, বিএডও সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ। সব মিলে উইলিয়াম কেরি বই বেরোচ্ছে 1801 আগস্টে। তার আগে জুলাই মাসে একটা বই বেরোচ্ছে রামনাথ বসু মতবাদিত ছিল। এখানে একটা কথা বলতে হবে, এর আগে 1 মাস আগে এই বই বার করছে রামনাথ বসু। এটাও কিন্তু দিনাজপুরের ভাবনা। দিনাজপুরেই প্রথম বাংলা গদ্যের সূচনা হয়েছিল। দিনাজপুরেই প্রথম, যেটা আছে বাংলা গদ্যের অনুবাদ শুরু হয়েছিল। বাংলা গদ্যের শুধু ঘটনা পিঠ মানে একটা ছাপাখানাও দিয়েছিলেন একটা বন্ধু। সেটা যখন দিনাজপুরে দিয়েছিল তখন সাধারণ বলেছিল এটা সাহিত্যের ঠাকুর, প্রেস হচ্ছে সাহিত্যের ঠাকুর। ওরা প্রেসকে যেভাবে উইলিয়াম কেরি, জন টমাস বা রামনাথ বসু এরা যেভাবে ওটাকে যত্ন করছিল, সম্মান জানাচ্ছে, সাধারণ কি ভাবলো এটা সাহিত্যের ঠাকুর। সেই যে উদ্যাযন্ত্র যেটা এলো কাঠের উদ্যাযন্ত্র, সেটা দিয়েই প্রথম, সেটাকে আবার শ্রীরামপুর সেটা এখন আছে, শ্রীরামপুর কেরি মিউজিয়াম সেটা আছে, সেটাতেই বাংলা করতে গিয়ে আপনি বলছিলেন যে নিউ টেস্টামেন্টের যে সেন্ট ম্যাথু বাংলা অনুবাদ হচ্ছে, সেটা থেকে নিউ টেস্টামেন্টে প্রথম সুসমাচার, এটা ম্যাথু মতিমার জন, চারটের মধ্যে প্রথম সুসমাচার ম্যাথু অনুবাদ হচ্ছে শ্রীরামপুরে 18 খ্রিস্টাব্দের মধ্যেই। সেই জন্য ইংরেজি স্টিকার নম্বরে কেরিকে ডাকছে। কিন্তু কেরির যেটা এই রামনাথ বসু তার সখা, তার বিপদে আপনি ছিলেন, তিনি সুন্দরবনে ছিলেন, সুন্দরবনে নিয়ে গেছিলেন রামনাথ বসু। কেরি চাষ করবে বলে কোনো চাকরি তো দিচ্ছেন না। শেষ পর্যন্ত তিনি দিনাজপুরে যাচ্ছেন, ইংরেজি সাহেবের কাছে তিনি কাজ করছেন, রামনাথ বসু থাকছেন। রামনাথ বসু সম্পর্কে একটা অভিযোগ আছে, রামনাথ বসুকে সবই কেরি বিচ্ছেদ করেছিলেন। সেটা কেরি সাহেবের মুন্সি বইতে আছে, এটা একটা করতে পারে। তো সেই জন্যে যখন কেরি পরিণামে বাংলাদেশকে অধ্যাপক করে রেখে ধরে, তখন তার কোনো শাখাকে মনে পড়ল রামনাথ বসুকে দরকার। রামনাথ বসু কেউ কিনত না। তখন তার মানে ছিল মাত্র 20 টাকা, এখন তার মানে 24 টাকা। সেই তুলনায় অন্য বিভাগের মানে কিন্তু অনেক বেশি, 100, 200, 150। অন্য বিভাগে বই কিনলে 1000 টাকা পাওয়া যায়। এখানে রামনাথ বসু যখন চলতে নিচ্ছে মাত্র 600 টাকা। এরকম ডিস্ট্রিবিউশন বাঙালিদের প্রতি কখনো ছিল, হয়তো এখনো আছে, এখন প্রবলভাবে আছে। এখন তো এখানে খুললে বাংলা শুনতে শুনতে হিন্দিও আমরা শুনছি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা এই বাংলা করতে দুটো বই, মতবাদিত চরিত্র তো একটা প্রথম ইতিহাসমূলক জীবনী বই, প্রথম লেখা বাঙালির বই। প্রথম লেখা বাঙালির বইয়ের নাম মতবাদিত চরিত্র রামনাথ বসু 1801। এটা আমরা আমাদের চিরকাল মনে রাখতে হবে। রোমাঞ্চনে বলে একজন বাঙালি, তিনি নামটা বিদেশি, তিনি যে বাংলা বই লিখেছিলেন সেটা মুদ্রিত হয়নি, সেটা নিয়ে অনেক অন্য ইতিহাস আছে। তো প্রথম
একটা আধুনিক যুগে এই সময় 2025-এ এসে সংলাপ ধর্মী মানে কথোপকথন এটা করলে আমাদের একঘেয়েমি লাগবে না। পাশাপাশি শুধু একদিকে বাংলা একদিকে ইংরেজি, এই যে ভাষা চর্চাকে শিক্ষা, শুধু বাংলা পড়া না ইংরেজি পড়া ওটাতে খুব একটা লাভ হবে না, কিন্তু বাংলা সঙ্গে ইংরেজি অনুবাদ করা, এই অনুবাদটা কেরি করেছে সেটা সবাই মেনে নিয়েছে যে কেরি এই অনুবাদ করেছিলেন, এই ইংরেজিতে অত ভুল নেই, কিন্তু বাংলাটা পুরোটা তিনি করেছিলেন সেটা অনেকে সঙ্গে দেয়। কিন্তু অনেকগুলো অংশ কিন্তু 31টি অংশ আছে, 31টি অংশে বলছেন বেশিরভাগ গবেষণা করছেন কেরি অঙ্ক 3 ভাগে এক, এটা আমাদের জেনেছে। এগুলোর কি কি ধরনের বিষয় এখানে আছে, ভাইয়ের যে বইয়ের বিন্যাস, এই যে ভাষা ভাবনা, এই যে সংগ্রাম ধর্মিতা, এই যে নাট্য বাস্তবতা, বহুবিধ পারিবারিক সমস্যা, সামাজিক ব্যবস্থা, বৈবাহিক ব্যাপার, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, চাষাবাদ, মেয়েদের ঝগড়া, মেয়েদের কন্দর, অন্তপুরের মেয়েদের কথা, ছায়া বাগানের কথা, এবারে একটা কথা বললে অনেক কথা বলা যাবে না, প্রায় 5টা প্রতি হয়ে যাচ্ছে, 6টার মধ্যে শেষ করতে পারলে ভালো হয়, কারণ আমাদের একটু বই বাজারে যেতে হবে খরচ করে, পরে গেলে বই পাওয়া যাবে না। এই জন্য খুব সংক্ষেপে বলবো, সেই জন্য এই যে মানে অন্তপুরের মেয়েদের যে কথা, মেয়েদের কোন ঝগড়া, এটা আজও পর্যন্ত বিশ্বাস করে, কারণ প্যারিচাঁদ মিত্র, প্যারিচাঁদ মিত্র যারা হুকুমদের দর্শাতে বাঙালি গেছে তার থেকেও এই বেশি মানে প্যারিচাঁদ মিত্রের হুকুমদের নকশা করে আমরা এখনো স্ট্যান্ড হয়ে যায়, এখনো অবিশ্বিত হই। কিন্তু এত আগে 225 বছর একজন বিদেশি তিনি মেয়েদের বন্ধন এসব শব্দ ব্যবহার করেছেন, এখনো অনেক কবিতা হয়তো মানে তার বন্ধন থাকবে উচ্চারণ করবেন না, কিন্তু উনি এটা কেরি কিন্তু সেরকম উদার, কেরি সেরকম উদার, তিনি হতে পারেন মিশনারি, কিন্তু এই শব্দটাকে তিনি ব্যবহার করে তিনি যা শুনেছেন তার তিনি লিখছেন। এবার যে শব্দগুলো, যে ধরনের শব্দগুলো আছে সেটা কিন্তু আজকের দিনে কোনো লেখক লিখতে দ্বিধান্বিত হবে। একজন সাত্বিক মিশনারি তিনি বাইবেল প্রচার করার জন্য একেবারে শাস্ত্রমত একদিন বেরিয়ে জাহাজে করে এসছেন, না করে এসছেন, না জানিয়ে এসছেন, প্রায় একবার ছুটি নিয়ে এসছেন, সেরকম একটি মানুষ তিনি উদার অর্থে তিনি এই শব্দগুলো ব্যবহার করছেন, যেটা আজকের দিনে আমাদের ভাবা যায়। শুধু তাই না, এই যে একজন সাহেবকে একজন ইংরেজকে বাংলা শেখাবার জন্য যে যে প্যারাটা মেনেছে 31টা প্যারাগ্রাফ, সেটা একটা সম্পূর্ণ বাংলার জীবনে প্যারাটা, সেখানে ঘরদারি আছে, সেখানে পুজো আছে, সেখানে শব্দ আছে, মেয়েদের কথা আছে, ঝগড়া আছে, সাহেবদের মধ্যে সাহেব বাঙালিদের কথোপকথন আছে, এবং অর্থনীতি আছে, এবং সংস্কার আছে, বাল্যবিবাহ আছে, এখানে বান্যাবন আছে, এখানে বহুবিবাহ আছে, মানে সবটাই বাঙালি জীবনের সংস্কৃতিক বোধ, সেখানে সবটাই অসাধারণ পার্থক্য রয়েছে। অর্থাৎ একটা বাঙালি জীবনকে শুধু বলতে হবে না, বাঙালি সমাজ, সংস্কৃতি, অর্থনৈতিক জীবন, ভূগোল, ইতিহাস সব বুঝতে হবে, তাহলে বাংলা ভাষা শেখা যাবে না। আদালতে যখন বলছিলেন যে আমাকে অনেকে বলেছিল যে আমি আমার নামটা ছদ্মনাম, যে আমি বাংলা ভাষা কি করে শিখলাম, বাংলা ভাষা সেদিন তিনি বলছেন কোনটা পুজো আর কোনটা কলসি আর কোনটা ঘোড়া, এটাকে আমাকে দেখে দেখে শিখতে হবে, মুখে পড়ে এটা শেখা যায় না, বই পড়ে শেখা যায় না। কিন্তু কেরির ব্যাপারে ভারতীয়দের কিন্তু খুব আগ্রহ ছিল, তিনি ইতিহাস মানাও কিন্তু সম্পাদন করেছিলেন, কিন্তু এখানে উইলিয়াম কেরি যে ধরনের বাঙালি জীবনকে, বাঙালির পদ্য ভাষাকে তিনি নিচ্ছেন, সেই পদ্য ভাষাটা আসলে উত্তরবঙ্গের নয়, অথচ উত্তরবঙ্গে থাকছেন, তিনি মেদিনীপুর থাকছেন, কিন্তু লিখছেন একেবারে পশ্চিমবঙ্গের ভাষা। কেন? এটা খুব ভাষাদিক আলাদা দিকে লিখতে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকেরই একটা জায়গায় এসেছি, আমাদের আঞ্চলিক দোষ আছে, কিন্তু আমরা যখন কলকাতায় থাকবো স্ট্যান্ডার্ড কোনোবার ল্যাঙ্গুয়েজ ওটা বলতে হবে। সেজন্য কেরি সেই দিক থেকে 225 বছর আগে, এই বইটা নয় 225 বছর আগে তিনি উত্তরবঙ্গের ভাষা তিনি লিখছেন না, তিনি একেবারে পশ্চিমবঙ্গীয় ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা, রাঢ়ী ভাষা তিনি গ্রহণ করছেন, সেটা সবটাই যায় উত্তরবঙ্গের ভাষা নেই। আর কি আছে, তিনি মানে আরবি ফার্সি ভাষা পছন্দ করতেন না, যদিও সেই সময় ফার্সি রাজভাষা, যদিও সেই সময় তিনি সংস্কৃত মানে ভাষার পক্ষে, তাই তার এই বইতে তৎসম এবং তদ্ভবের একটা প্রভাব আছে।
প্রথম শব্দ কাকে বলে, তৎপর কাকে বলে, এসব নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু শব্দ ভাণ্ডার, তার যে শব্দ ভাণ্ডার এই বিদেশির পক্ষে মাত্র 7 বছর আমরা শিখে সেটা করাটা খুব বিস্ময়কর ঘটনা করে মনে হচ্ছে। শুধু তাই নয়, এখানে বলা হচ্ছে যে কেরি মানে শুধু সম্পাদক বা সম্পাদক, তিনি মূল লেখক নয়, বহু এখন অবশ্য নতুন গবেষণা বলতে না একটা অংশ লিখেছে। কোন অংশগুলো? সাহেব মুন্সির সংগ্রাম, সাগরের মানে সাগর মানে পরিচয়, সাগর যাত্রা, এগুলো তো আসলে রামরাম বসু কখন সাগর যাত্রা করেনি, তাই ওনাকে লিখবে কি করে? অর্থাৎ এগুলো এই লিখেছেন, এগুলো অন্যগুলো নয়। এইভাবে কিন্তু অনেক গবেষণা বলছে। কিন্তু এখানে মনে রাখতে হবে কেরির এই ভাবনা, এই ভাষা ভাবনা, এই কথোপকথন ভাবনা, এটা সম্পূর্ণ তার নিজের ভাবনা, মৌলিক ভাবনা। এটাকে ভাবনা করতে নিজের ভাবনা, সম্পূর্ণ স্বাধীন এবং মৌলিক ভাবনার বসবাস ছিল। হ্যাঁ, উনি লিখেছেন যে সেন্সিটিভ সামনে, অর্থাৎ কিছু মানুষ নেটিভ মানুষ এর সাথে করেছিলেন। তিনি ছিলেন মূলত উদ্যোগী, ভাবনাটা মৌলিক, এবং তিনি মানে নিজের সম্পাদক এবং 3টে সংস্করণ পরপর চেঞ্জ করছেন, মানে সংস্করণ হচ্ছে এবং ভাষাটা পাল্টে যাচ্ছে। তিনি চেষ্টা করছেন যে আরো একটু ভালো করে বই পড়া যায়, আরেকটু ভালো করে বই পড়া যায়। তাই একই সঙ্গে এই ভাষার সংগ্রামের মধ্যে, কথোপকথনের মধ্যে যেমন কৃষক আছে, জন্মাল আছে, তেমনি একেবারে বাঙালির যে সামাজিক চিত্র সেটা আছে। ঘটক আছে, আবার বন্যাপন আছে, কৃষকদের ভূমি ব্যবস্থা আছে, শোষণ ব্যবস্থা আছে, কিভাবে ভিক্ষুকদের কথা আছে। অর্থাৎ আপামর বা সাধারণ বাঙালির উপরে যে ভাষার যে হৃদস্পন্দন, হৃদয়ের মর্মকে যেটা স্পর্শ করবে, সেটা কিন্তু এমনভাবে তুলে আনবে যে একটা বিদেশির পক্ষে সেটা শেখাটা সম্ভব হবে। সব দিকে আমরা বলতে পারি যে কেরির যে ব্যক্তিগত জীবনে যে গভীর নিবিড় ঝোঁক ছিল সেটা বলা যাচ্ছে। একজন মিশনারি, তিনি বিএমএসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন, শরীরাঙ্গলকে ধরছেন, এবং তিনি মানে কলকাতা সমাজ বা বঙ্গদেশের এই ভারতবর্ষের যারা বুদ্ধিজীবী তাদের সঙ্গে তিনি সেটা তার চর্চাটা তিনি বাড়াচ্ছেন, একই সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করছেন। কারণ সেই সময় ফার্সি এবং হিন্দুস্তানি ভাষার রমরমা, বাংলা ভাষাকে তিনি সেই চ্যালেঞ্জ করছেন। বাংলা একটি গুরুত্বপূর্ণ ভাষা, সেটা এরই প্রথম সেভাবে জোর করে দেখাচ্ছেন। তো গান্ধীও সেভাবে বলতে পারছেন না, ম্যানুয়াল সহ বলতে পারছেন না, আর অনেক বিদেশি সেটাও বলতে পারছেন না। কিন্তু এরই প্রথম সপক্ষে করছেন এই যে আরবি ফার্সি ভাষা থেকে আমাদের ভালো হতে হবে, এবং সেটা তখন বলতে এক ভাষা, ভারতের পরিধি তখন আসেনি, এটা বলা হচ্ছে 1801-এর কথা। সব মিলে এই যে কথোপকথনের যে এই যে শুধুমাত্র বাঙালি জীবনের কথা নয়, যাতায়াত ব্যবস্থা, পাল্টি, নৌকা, পায়ে হাঁটা, অর্থাৎ আমার বাংলাকে চিনতে গেলে, বাংলা ভাষায় চিনতে গেলে তার জন্মানো চিনতে, অর্থাৎ সবটাই কিন্তু আছে। একটা বাঙালি জীবনে যে পরিবর্তন চলছে আছে পাশাপাশি। এটা হতে পারে যে এটা হতে পারে যে তিনি ইংরেজি আগে বাংলা লিখেছেন, এটা হতে পারে, এটা স্বাভাবিক, সেটা হলো একটা ত্রুটি। যেমন ইংরেজি কি আছে যে ইংরেজি হচ্ছে যে কর্তা ক্রিয়া কর্ম, রাম ফিক্স রাইস, আমরা কি করি, আমরা ভাত খাই, এই স্টাইলটা এসে গেছে। এটা বিদেশির মধ্যে এই ত্রুটি, এই ত্রুটি আছে, কিন্তু সেই ত্রুটিগুলো খুব ছোটো ত্রুটি, এমন ত্রুটি সেটা খুবই উপেক্ষা করা যায়। এবং তার যে আমরা সেই জন্য আমরা বলছি যে ভাষা যাজক সবটা বলতে চাইছি, কারণ তিনি উদাহরণে সমন্বয় অর্থে ওই ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করছেন, এটা সাত্বিক একজন পাত্রী বা মিশনের পক্ষে এটা অন্য পাত্রীকে মেনে নিতে পারতেন না। স্বাভাবিকভাবে তিনি এই যে লোকজ ভাষাটা তিনি আনছেন এবং প্রভাব প্রবচনা তিনি রাখছেন, অর্থাৎ তিনি গভীরভাবে তিনি এটাকে করছেন। সেই দিক থেকে তার কথোপকথন এক ধরনের বই, আর কথোপকথন ছাড়া রামরাম বসুর বইটাও কিন্তু ইতিহাস নিলাম, সেটাও রামরাম বসুর ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা আগে করেছি, কোথাও মুক্তিতে বই। সব মিলে এই যে শব্দ ভাণ্ডার তিনি তৈরি করলেন, সেই শব্দ ভাণ্ডারে দেশি বিদেশি তৎসম লোকশব্দ সবটাই আছে। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টানও আছে, মানে সেই অর্থে সম্প্রীতি সম্প্রদায়ের কথা বলছে। আজকে থেকে ধর্ম নিয়ে যেটা একটা তোপাট হচ্ছে, এটা হচ্ছে একটা ইস্যু, সেটা দাঁড়িয়ে কেরি কোথাও
ভাষার একটা সমন্বয় তৈরি করেছে, দেশি বিদেশি, হিন্দু মুসলমান খ্রিস্টান। সেটাও কিন্তু আমরা যদি হিন্দু মুসলমানের ছেড়ে দিই, কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান এটা কিন্তু অনেক দিক থেকে অনেকটা অনেক তার বয়স প্রায় 225 বছর। মানুষের মুখের ভাষা এবং সংস্কৃত পণ্ডিত তিনি সংস্কৃত সমর্থন করছেন, কিন্তু আজকের দিনে তিনি এই বইটার ক্ষেত্রে কথোপকথন আমাদের কাছে, হ্যাঁ এটা হতে পারে এটা উদ্দেশ্যমূলক রচনা, পাঠ্যপুস্তক উদ্দেশ্যমূলক, বিশ্ব উদ্দেশ্যমূলক, সেটাকে ইংরেজ কর্মীদেরকে সহজে বাংলা শেখাতে হবে, সেরকম বই কি এখন আমাদের কাছে আছে যে সাহিত্যকে বাংলা শেখাতে হবে? আলাদা দিয়ে বলেছেন আমরা অনেক সময় যুক্তবর্ণ খুঁজে পাই না, বাংলায় কত যুক্তবর্ণ আছে এটা খুঁজে পাওয়া খুব কঠিন। সেজন্য এই যে ভাবনার দিক থেকে যে, এবং পাশাপাশি আরেকটা কথা বলতে হবে, এর যেমন অনেক চরিত্র আছে, এর আখ্যানও আছে, আখ্যান, চরিত্র, সংলাপ, নাট্যগুণ সবই তো আধুনিক সাহিত্যের প্রধান লক্ষ্য, তাই না? সেদিক দেখতে গেলে এখানে অনেক চরিত্র আছে, ঘটক আছে, মজুর আছে, বা পূজারী আছে, সাহেব আছে, মুন্সি আরও অনেক আছে। তাই এই আখ্যান বা উপন্যাসের সঙ্গে কিন্তু নাট্যগুণ এটা কিন্তু কথোপকথনের মধ্যে অসাধারণভাবে ঘটছে এবং পুরোপুরি সংগ্রাম নয়, ওটাই কিন্তু ডায়লগ, ওটা কিন্তু কথোপকথন, এটা আধুনিক সাহিত্যের এবং নাটকের প্রধান এবং তীব্র নাট্যদণ্ডময়। এই যে মেয়েদের ঝগড়া, মেয়েদের বন্ধন, সেখানে যেভাবে আসে শব্দ ব্যবহার করে সেটা একবারে প্রায় তিনি প্রচুর করেনি, সাপ সাপ পরিষ্কার করে রেখেছেন, সেগুলো আমি এখানে আর বলছি না। তাই সেই দিক থেকে বলা যায় দ্বিভাষিক, একদিকে বাংলা একদিকে তার ইংরেজি অনুবাদ শিখতে সুবিধা হবে। একই সঙ্গে মানে এই যে মানে একেবারে গ্রামের কথা, কৃষকের কথা, ধর্তারির কথা, ঘটকের কথা, জলমনের কথা, মেয়েদের কথা, মেয়েদের অন্তপুরের কথা, মেয়েদের ঝগড়ার কথা, সব মিলে আমরা বলতে পারি যে শুধু বাক্য গঠন নয়, শব্দ ব্যবহারে তিনি নানা পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষা অনেকটা সাবলীল হয়েছে এবং সেখানে আরবি ফার্সি শব্দের পরিবর্তন সচেতনভাবে সংস্কৃত শব্দ তিনি প্রয়োগ সেই শব্দের মধ্যে রাখে। সব মিলে আর একটা দক্ষতার কথা বলবো, কিন্তু পূর্ণচ্ছেদ ব্যাপারে আমি ক্লাসে বলি, আচ্ছা তোমরা যখন লেখো তোমরা কি সচেতন থাকো? তোমরা একটাই ছেদ জানো দাঁড়ি, আর কোনো ছেদ ব্যবহার করো, তুমি কমা ব্যবহার করো, তুমি সেমিকরণ ব্যবহার করো, তুমি বিশ্ববিদ্যালয় চিহ্ন ব্যবহার করো, তুমি কি কোনো কাকে জানো, তুমি কি মানে জানো, তুমি তো শুধু মুখস্থ করে নোট লিখে যাচ্ছ, দাঁড়ি মারছো, তার মানে কিন্তু হবে না। কারণ তোমার যে লেখা নোট আর উত্তর আসলে এটাও তো একটা এক ধরনের গ্রন্থ হতে পারে। তুমি কেন এগুলো ব্যবহার করবে না, ঘুরি কেন লিখবে না, শুধু দাঁড়ি মারবো এটা হতে পারে না, ভালো আমার পাবে কি করে? স্যার আমি তো ভালো লিখেছি, সব লিখেছি, কিন্তু ভালো লিখেছি, তোমার মধ্যে কোনো ব্যঞ্জন নেই, তোমাদের শিল্প নেই, তোমাদের লেখার কোনো একটা বৈচিত্র্য নেই, তাহলে তুমি কি করে ভালো নম্বর পাবে? তোমার লেখার মধ্যে কি দাঁড়ি ছাড়া অন্য কোনো চিহ্ন, ছেদ চিহ্ন কি ব্যবহার করা শিখেছ? তিনি হয়তো পূর্ণচ্ছেদ দিয়েছে ঠিকই, কিন্তু ওই যে ফাঁক রেখেছে সেটা হয়তো হতে পারে কমা, এই ফাঁকগুলো কিন্তু আছে, পদ হয় ফাঁকটা কিন্তু আছে, টেক্সে রুট টেক্সে আছে, ফাঁক ফাঁক করা আছে, অর্থাৎ কমা এবং সেমিকরণ বা করণের ব্যাপারটা এখানে সমাধান থেকে যাচ্ছে। তো কিছু শূন্যস্থান আছে শব্দের মধ্যে, তাই কমা এবং করণের যে ব্যাপারে তিনি থাকছে। হ্যাঁ, রাম রাম অবশ্য সে যদি ব্যবহারে ব্যর্থ হতো বাঙালি হয়ে ওটাকে যেহেতু সেটা অবশ্যই বরং তিনি 1 মাস আগে উঠে বেরোচ্ছেন, তাদের রাম নাম শুধু সেটা পাচ্ছেন না, তিনি কিন্তু সেটা পাচ্ছেন। তাই মানে আমরা রামবাবুকে ছোট করার কোনো জায়গা নেই, তিনি তার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথা বলতে কিন্তু বাঙালি লেখা প্রথম মুদ্রিত ইতিহাস বিপরী গ্রন্থ আমার স্মরণ করতে হবে, কিন্তু এখানে সূক্ষ্ম ভাষাতাত্ত্বিক যে প্রবর্তন সেটা আধুনিক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময় গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলা দরকার, হয়তো অনেক গবেষক বলছেন যে প্রথমত তিনি স্বপ্নে লেখা নয়, কিন্তু
অনুবাদ যখন করছেন ওরা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। অনুবাদের সেই রূপকের শব্দগুলো, এই অস্থির শব্দগুলো কিন্তু বাংলায় লেগেছে রোমান স্ক্রিপ্টে। একজন শাসক, রাজার লোক, একটা মানে অবহেলিত বাংলা ভাষা তাদের গুরুত্ব কম, মাইনে কম, সেই রকমের শব্দগুলো এই সরাসরি বাংলায় রাখছে রোমান স্ক্রিপ্টে, এইভাবে অনুবাদ করছে। এটা কি অত্যন্ত আমাদের সাধারণ বিষয় নয়? তিনি ওইগুলো অনুমান নিজে করছেন না। এবং পাশাপাশি যারা আজকেদের গুরুত্বপূর্ণ পাদবিটা আশ্রয় দিচ্ছে, পাদবিটা আছে কোনটা আমাদের ছেলেবেলা গবেষণা পাদবিটা বুঝতে পারেন না, বুঝতে পারেন না, কিন্তু পাদবিটা খুব গুরুত্বপূর্ণ এটাতে লেখার মধ্যে আছে। আর একদিকে বাংলা, একদিকে তিনি এটার ক্ষেত্রে তিনি ভাবানুভব নয়, আপনি অনুবাদে অনেকগুলো ভাষা আমি শিখতে যাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু তিনি বিবেচনা বোধের পরিচয় দিয়েছেন। কারণ ভাষার ক্ষেত্রে এখানে আপনি অনুবাদ করে ভাষা শেখার পক্ষে অনেক ভালো। একটা বইয়ের মধ্যে একদিকে বাংলা একদিকে যদি থাকবে তাহলে তো বিবেচনা বাংলা শিখতে পারবে। সব মিলে আমরা করতে পারি এই যে মানে সমাজ বা প্রত্যক্ষ বা পরোক্ষ এই যে সংলাপ তুমি এখানে আরেকটা বই মধ্যে আমরা শেষ করবো, ছটা মধ্যে শেষ করবো, আমাদের কলেজ পড়ে যেতে হবে। সেটা যে জন মিলারের একটা বই আছে, একটু সেটা আগে দেখেন, জন মিলারের, এটার নাম দ্য টিউটর। এই বইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক বই এই সময় গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের গবেষকদের কাছে ধরা পড়ে না বা আমাদের সাধারণ মানুষের কাছে এটা পৌঁছায় না। এই দ্য টিউটর মানে বাংলা করে শিক্ষাগুরু, এইটাতে এই ধরনের কিছু সাইড আছে, কিন্তু সেটা থেকে এই বিষয়টা অনেক বহুমাত্রিক, অনেক বড় করে। ওখানে মাত্র 8টা সংলাপ আছে, কেরির 31 সংলাপ, 31টা প্রশ্ন, অনেক বড় প্রশ্ন এবং সমাজের সব শ্রেণীকে ঘিরে, সমাজের সব শ্রেণীকে স্পর্শ করেছে। মানে একটা জীবনকে, একটা বাঙালি জীবনকে ধরতে গেলে বাঙালির জীবন শুধু নয়, সমাজ এবং সংস্কৃতি, সংস্কৃতি অনেক ব্যাপক অর্থে। সেই জন্য এই ভাবনা বহুদূরদর্শী। সেই জন্য মানে রোম্যান্টিও বা ম্যানুয়াল আসামিরা প্রকৃতি বিষয়ীরা যা করেছিলেন সেটা ধর্মশিক্ষার বিষয়, আর এই বইয়ে কিন্তু ধর্মশিক্ষার বিষয় নয়, এটা ভাষা শিক্ষার বিষয়। সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দেখতে গেলে জন মিলারের থেকে অনেক গবেষকদের কোনো প্রভাবিত হয়েছে কিনা, প্রভাবিত হননি, সুযোগ নেই, ব্যাপ্তিটা অনেক বেশি। এই যে মেয়েদের কন্দন, মেয়েদের ঝগড়া, যে অশ্লীল শব্দের ব্যবহার, তার দুঃসাহস, এটা মানে আজকের কোনো কল্পনা করা যায়। সব মিলে আমরা বলতে পারি 3টে বই যে আমরা কল্পনা করে একটা বই বেশি করে করলাম, 3টে বইয়ের বয়স 225। 225 বছর পরে প্রতিষ্ঠানে যদি আপনি না বলে থাকেন তাহলে আপনার একটু পিছিয়ে পড়বেন। অথবা নির্মল তার ভাষাবিদ হিসাবে রবীন্দ্রভারতীতে এই কথোপকথন সিনেমাতে রেখেছিলেন, এটা আমার পুরোনো সিনেমা দেখে আমি এই জন্যই আজকে শতাব্দীকে বললাম, এটা হিসেবে হলে নির্মল স্যারের প্রতি আমাদের নির্মল সম্মান জানানো হবে। তাই আজকে আমি বিষয় করলাম, শুধু এটুকু করে শেষ করবো যে এই কথোপকথনের যে ভাষা শিক্ষার যে বৈচিত্র্য এবং যে বহুমুখী ভাবনা, এটা 2025 সালে কিন্তু সমানভাবে পাশন। ওনাকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ অধ্যাপক বৃন্দে। আমাদের এরপর একটু প্রশ্নোত্তর পর্ব থাকে, যদি কারো ওনার পত্রিকার উপর কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আগে আপনার হাত তুলবে, যদি কারো প্রশ্ন থাকে আমাদের কেউ একজন মাইক নিয়ে আপনার কাছে যাবে বা আপনি সামনে চলে আসবেন, সেইভাবে আমরা প্রশ্ন এবং তার যথাযথ উত্তর নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আর তার আগে আমরা একটা ছোট্ট কাজ ভেঙে যাবি, শতাব্দীকে বলবো একটু মঞ্চে আসতে। শতাব্দী, আমাদের একটি সংগঠন এবং শতাব্দীর ব্যক্তিগত প্রস্তাব আছে, তো শতাব্দী অধ্যাপক বিমল দাসের সুযোগ্য কন্যা অধ্যাপক শতাব্দী দাসকে মঞ্চে আসতে হয়েছে। অধ্যাপক সুরঞ্জন মিত্রের এই যে বক্তৃতা আমাদের সকলকে অত্যন্ত সমৃদ্ধ করলো, ভীষণই ভালো লাগলো। মনে হচ্ছিল উইলিয়াম পেরিস
কথা শুনতে শুনতে, তার ভাষার দিকটা শুনতে শুনতে অনেকদিন আগের একটা স্মৃতি মনে আসছিল যে 2003 সালে সম্ভবত আমরা মালদা দিনাজপুর ওই অঞ্চলে গিয়েছিলাম। সেখানে দিনাজপুরে যে নীলকুঠিতে কেরি এক সময় চাকরি করেছিলেন, তো সেই নীলকুঠির ধ্বংসাবশেষ সেগুলো আমরা দেখেছিলাম। ওনারা ওখানে কেরির স্মৃতিতে একটি মেলা করেন প্রতি বছর, যতদূর মনে পড়ছে ওখানে ওরা মেলা করেন এবং সেখানে ওই কেরির এক পুত্র খুব বাল্য বয়সে ওখানে যখন তারা ছিলেন তখন সেই পুত্রের মৃত্যু হয়েছিল। তো এখনো সেই পুত্রের যে সমাধিটা আছে, যেহেতু কেরি ওখানে খুব সাধারণ চাষিদের মধ্যে কাজকর্ম করতেন, কৃষি সংক্রান্ত অনেক কাজ করেছিলেন সে আমরা জানি, তো সেখানে সেই সমাধিটা দেখেছিলাম। সেই স্মৃতিটা আমার আবার হঠাৎ মনে পড়ে গেল যে খুব যত্ন করে এখনো গ্রামের মানুষ, মানে তখনও পর্যন্ত দেখেছিলাম সেই সমাধিটা তারা আগলে রেখেছেন। তো সেই স্মৃতিটা মনে এলো আর কি, সেই জন্য বলছি, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তো অধ্যাপক মিত্রদের কাছে আমার একটা অনুরোধ, আমার বা আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা অনুরোধ আছে। সেটা হচ্ছে যে অধ্যাপক নির্মল দাসের একটি বই, যেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ ও তার ক্রমবিকাশ, এই নামে বাবার ওটা ছিল তার পিএইচডির কাজ আর কি। তো পরবর্তীকালে ওটা রবীন্দ্রভারতী থেকে প্রকাশিত হয়েছিল খুব সম্ভবত 1978 সালে। তো সেই বইটা এখন মানে আউট অফ প্রিন্ট দীর্ঘদিন ধরে, এবং আমাকে অনেকেই বলেছেন যে বইটা তো পাওয়া যায় না, তো বইটার ব্যাপারে কিছু যদি করা যেত। তো সেইটা অধ্যাপক মিত্রদের কাছে আমার অনুরোধ রইল বা আমাদের অনুরোধ রইল, যদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বইটা পুনঃপ্রকাশের কোনো ব্যবস্থা করা যায়, এটা আমার একটা প্রস্তাব রইল আর কি আমাদের সকলের পক্ষ থেকে। তো তাহলে আমার মনে হয় ভবিষ্যতের গবেষক যারা আছেন তাদের খুব সুবিধা হবে। আমি যেহেতু বিষয়ের লোক নই, কিছুই বুঝি না এসব ব্যাপারটা, তবু আমার মনে হয়েছে যেহেতু অনেকেই বইটা আমার কাছে বলেন যে বইটা আমাদের দরকার, তো সেই জন্য আমি এই প্রস্তাবটুকু রাখলাম। যদি এটা বিবেচনা করা হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে আর কি বলার ছিল। ধন্যবাদ। প্রথমে আমি যারা দূর থেকে এসছেন, বিশেষ করে হলদিয়া থেকে এসছেন অধ্যাপক বেতাল, এবং এখানে এসছেন প্রায় কি বলবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বেতন বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়, এরকম বহু বিশ্ববিদ্যালয় দিয়ে এসছেন। যারা নতুন এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে 1 ঘন্টা একটা বক্তৃতা শুনেছেন এবং প্রায় ধরে চুপচাপ সেরকম কোনো বিড়ম্বনা ফেলেনি। তবে আমি বিড়ম্বনা করতে চাই, আপনি যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের সম্ভাবনা থাকলে অ্যাডিশন হতে পারে, তাহলে আমি খুব খুশি হব। যদিও সরকার এরকম হওয়ার কথা নয়, প্রশ্ন হয় এমন যদি কারো অ্যাডিশন থাকে করতে পারে। আর একটা বিষয় বলবো যে সত্যের মন্ত্র জনশিক্ষা কেন্দ্র যে আয়োজন করেছে, এবং এটা যে এতজন, আমি তো সাম্প্রতিকার আয়োজনটা চিন্তা করছি, লোক থাকে না। বিশেষ করে গানের লোকেরা গান করে চলে যান, এবার সামনে বসে আছে, এত লোক এসছে, আমাদের গবেষকরা অনেক এসছেন, প্রায় 15-20 যে গবেষক এসেছেন, নতুন গবেষক এসছেন, পান্তিক মন্ডল এসছে, পান্তিক মন্ডল। এখানে তুমি কার্ড ভালো করে দেখো না, তুমি এখানে অনুষ্ঠান চলে যাচ্ছ, রবীন্দ্র শনিবার ছুটি থাকে, ওই ইউনিভার্সিটি শনিবার ছুটি থাকে, তুমি চলে গেলে রবীন্দ্রভারতী। এখনকার ছেলেমেয়েরা আমন্ত্রণ পত্র ভালো করে পড়ে না, সেটা প্রণীত হলো, সেটা একটা প্রণীত হলো, এটা কোনো লজ্জার ব্যাপার নয়। যাই হোক, সব মিলে আমরা বলবো যে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে শ্যামল চক্রবর্তীর মতো শ্রোতা এসছেন বলে, যদি সবটা শোনেননি, সেজন্য শ্যামলদাকে আমি, উনি যদি সবটা শুনতেন তাহলে আমি খুব কৃতার্থ হতাম। এখন বহু মানুষ, যেমন অনিল মণ্ডল খুব উৎসাহী, এখন বেশ কিছু উৎসাহী মানে বিজ্ঞান লেখক, এখানে গুহ বলে আমি বিজ্ঞান লেখক, এই বিজ্ঞান লেখক এবং আমার লেখা যদি সত্যি আমি লিখতে পারি আর যদি বিজ্ঞান থেকে ছাপা হয়, কিন্তু বড় স্থান, কিন্তু বড় পুরস্কার, যদি আমি পদ পুরস্কার বিশ্বাস করি না। এবং আমি বিশ্বাস করি এটা হচ্ছে বড় পুরস্কার কি হতে পারে, যে জ্ঞান বিজ্ঞান পত্রিকায় যেটা দেখলাম, এবং এখানে যে সত্যেন্দ্রনাথ বসুর ছবি, মহামনীষী আমাদের ছাত্র বলছিলেন যে সত্যেন্দ্রনাথ বসু আস্তে আস্তে বলছিলেন যে সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন বাংলায় বিজ্ঞান চর্চা যারা যদি না হয় তাহলে বিজ্ঞান জানে না, তাই বিজ্ঞান বোঝে না। একজন ছাত্র বলছিলেন, আমি ওই ঈশ্বর বিজ্ঞানে আমি দেখছি আমার বাড়িতে, আমি যখন সরিষে পড়াতাম, সত্যি যে আমাদের কত কি অজানা থাকে। আমরা ভাবি পরের ছেলে বাংলা সাহিত্যটাই সবচেয়ে বড় জিনিস, কিন্তু তার বাইরে যে বাংলায় বিজ্ঞান চর্চা হচ্ছে এবং নিয়মিত পত্রিকা বেরোচ্ছে,
ধুতি পাঞ্জাবি পরে একমাত্র ধুতি পাঞ্জাবি পরার লোক, সাদা ধুতি পাঞ্জাবি পরে আছে, এসছে। তো আমি খুব মুগ্ধ, এরকম লোক থাকা দরকার। এই বাঙালি ধুতি পাঞ্জাবি পরে বিজ্ঞান চর্চা করছে, এটা কম কথা নয়। এখানে কবি চন্দ্রনাথ এসে আরো অনেকে এসছেন, সবার নামে করতে পারছি না। অথবা বাসন্তী মুর্মু এসেছে বর্ধমান থেকে, আরো অনেকে এসছেন, বেতুন থেকে এসছেন, সঙ্গীতা চক্রবর্তী, বহু মানুষ এসছেন। এবং আজকে আমি মনে করি যে টেলিভিশন যেহেতু 3টে বইয়ের বয়স 225, সেই জন্য আমরা এটাকে প্রকাশ করছি। এই বইটার নাম হচ্ছে দুষ্প্রাপ্য গ্রন্থমালা নয়, আমাদের বইয়ের নাম হচ্ছে বিরল পরিগুচ্ছ। কিন্তু শব্দ বিরল পরিগুচ্ছ, দুষ্প্রাপ্য গ্রন্থমালা আমরা বলবো না, এটা সতীন্দ্র কবি সাহিত্যের সাথে আমরা সেটা নিচ্ছিলাম। আমরা 3টে বই প্রকাশ করছি। এটা 17ই আগস্ট বেরোবে। এটা বইয়ের নাম হচ্ছে বিরল পরিগুচ্ছ। ঠিক আছে, বলো তোমার নামটা বলো। আমার নাম হেমন্ত মহদার। মহদার মাঝে একটি ঘোষণা করে দিই, অনেকে চলে সেটা হচ্ছে যে আমাদের সংগঠনে যারা এখানে আছেন, আমাদের পত্রিকা বেরিয়ে গেছে, ডান দিকের টেবিল থেকে আপনারা প্রত্যেকে সংগ্রহ করতে আসুন। আমার নাম হেমন্ত মহদার। আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্টে রিসার্চ করা। আমার প্রশ্ন উইলিয়াম ক্যারি সম্পর্কে আমি জানলাম, খুব ভালো লাগলো। কিন্তু উইলিয়াম ক্যারি যে এই জায়গায় এসেছে, তারপরে তো 3জন ছিল। ওই 2জন সম্পর্কে শুনলে আমার একটু ভালো লাগতো। মার্কম্যান এবং আরেকজন ছিল, যিনি একজন ছিলেন দক্ষ উদ্ধারকারী একজন শিক্ষক। ওই 2জন সম্পর্কে বললে তাতে একটা সামঞ্জস্যটা খুব ভালো লাগতো, এবং কি উইলিয়াম ক্যারিটা আরো সাফল্য হতো। ওইটা সম্পর্কে জানতে পারবো, এটাই আমার প্রশ্ন। আমি বলি, সত্যমিত্র প্রতি মাসে আমাদের পাঠচক্র হয়, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায়, মানে সত্যমিত্র ডাকবেন এরকম কোনো কথা নেই। সত্যমিত্র আপনারা এলে আরো খুশি হবে। সুতরাং আপনি যদি আমাদের কথাটা কি ডাকলে আসবেন সময় করে, আমরা অনেক ব্যস্ততার মধ্যে আমরা অবশ্যই চাইব। হ্যাঁ, এটা বলা হয় বিএডের সিলেবাসে আছে শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুর ট্রায়াল। উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান, একটু বড় দরকার আছে। ঠিক, ভেরি গুড হেমন্ত মহদার, তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের খুব কৃতি ছাত্র, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি সংক্ষেপে বলছি, খুব সংক্ষেপে। উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ক্যারি। জোশুয়া মার্সম্যান ছিলেন সেই বিখ্যাত একজন মিশনারি, যিনি ছাপাখানার জন্য দিগন্তকারী বিস্তৃত বাংলা মুদ্রণে তিনি চিরপ্রতিকৃত। তার ছেলের নাম ছিল মার্সম্যান, এবং সেই তার ছেলের যে এডিটর ছিলেন ফ্রেন্ড অফ ইন্ডিয়া এবং দিগদর্শক সম্মানিত মানে মার্সম্যানের ছেলে। এবং সেটি 1875 পর্যন্ত স্টেটসম্যান যে পত্রিকা লেখা হতো, এই স্টেটসম্যান পত্রিকা হচ্ছে ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার কিনে নিয়েছিল। ফ্রেন্ডস অফ ইন্ডিয়াকে স্টেটসম্যান, একই যে স্টেটসম্যান অরিজিনাল লেভেলে, তার মূলে ছিল ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। ফ্রেন্ডস অফ ইন্ডিয়া পরে লেখা হতো, সেখানে 1875 করে লেখা হতো ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার সৌজন্য। অর্থাৎ বাংলা সংবাদপত্রে, বাংলা সাহিত্য জগতে প্রথম বই এখন পর্যন্ত, প্রথম পত্রিকার নাম দিগদর্শন, প্রথম পত্রিকার সংবাদপত্রের নাম সমাচার দর্পণ, প্রথম ইংরেজি সংবাদপত্র, মানে প্রথম নয়, তার আগে আছে ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার 3টি সম্পাদনা করেছেন জোশুয়া মার্সম্যানের সুযোগ্য পুত্র। এটা বিরাট ব্যাপার, বিরাট, সেটা বললে ঘন্টা ঘন্টা লাগবে। আর উইলিয়াম ওয়ার্ড ছিলেন শিক্ষাবিদ। তার নেতৃত্বে ভারতবর্ষ, শুধু শ্রীরামপুর নয়, শিক্ষা জগতে শিক্ষালয় এবং ছাত্রাবাস এবং অন্তঃপরিষ্কার জেনারেল মিশন এবং মার্সম্যানের শ্রেণী মানে আনা মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড মিলে, সেটা 1800 খ্রিস্টাব্দ। বিদ্যাসাগরের জন্ম 1820। আমরা সবাইকে সম্মান জানিয়ে বলছি, বিদ্যাসাগর জন্মের আগে, রামমোহন কলকাতা আসার আগে এই স্কুলগুলো তৈরি হয়ে গেছে। এবং শ্রীরামপুর মিশন যে কলেজ, আজও শ্রীরামপুর মিশন কলেজ নয়, শ্রীরামপুর কলেজ, 1818 কলেজের নাম শ্রীরামপুর কলেজ, হিন্দু কলেজ নয়। মধুসূদনকে বাড়ি দেওয়া যে খ্রিস্টান হওয়ার জন্য শ্রীরামপুর কলেজে হিন্দু মুসলমান খ্রিস্টান হয়ে পড়েছে। এখনও তার নাম শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর মিশন কলেজ নয়, সেকুলার কলেজ। সেজন্য শিক্ষাক্ষেত্রে
এই ত্রয়ী মিশনারি প্রায় অবসরণীয়। যেহেতু আমার ধারণা ইতিহাসবিদরা এটাকে অনেকটা সামনে আনেনি, আনলেও সেভাবে সিলেবাসে একটু গেছে, বিএড কলেজে বিএড সিলেবাসে বাংলার ইতিহাসে শ্রীরামপুর মিশনারিদের কোনোভাবে ছোট করা যাবে না। হ্যাঁ, এরা ধর্মান্তর করেছে কিছু কিছু বিষয়টা ঠিকই, কিন্তু এরাও স্বীকার করতে হবে শ্রীরামপুর মিশনারিতে মুদ্রা শিল্প প্রথম রামায়ণ মহাভারত ছাড়ছেন শ্রীরামপুর মিশন। এবং ওই সমন্বয়বাদী কথা আছে, তিনি চিঠিগুলো পড়ে তিনি সমৃদ্ধির তিনি অগ্রপথী। রামরাম বসুকে এত বন্ধন থাকা সত্ত্বেও রামরাম বসুকে বিচ্ছিন্ন করে দিয়ে আবার তিনি নিয়ে আসছেন। রামরাম বসুকে না পেলে আমাদের এই নতুন বইগুলো আসতো না, লিপিমালা আসতো না, আমাদের এই চিত্রচরিত্র আসতো না। কেউ কেউ রামরাম বসুর নামে এত রকম অভিযোগ ছিল, তিনি কিন্তু সামাল দিয়েছেন খুব খুব বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করেছেন, মেরেছেন। বাংলার পণ্ডিত হিসাবে তিনি পরিণতি নিয়ে এসেছেন। সবই কিন্তু কেরি সেই সময় প্রায় কেউ বলে 42, কেউ বলে 43, 40টি ভাষায় বাইরে অনুবাদ করে এই শ্রীরামপুর মিশনের যে মুদ্রণ বিভাগ উইলিয়াম ওয়ারের নেতৃত্বে, এটা এই উপমহাদেশে ভারত উপমহাদেশে প্রথম বাইরে প্রতিকৃতি। সেই জন্য আরো অনেক কথা বলা যায়। হিমন্তকে ধন্যবাদ। এটা বললে অনেক সময় লাগবে, একটা বক্তৃতা হবে না। যদি কখনো আবার 2 বছর পরে হতে পারে, আমি পরের বছর 2 বছর পরে যদি বেঁচে থাকি, বয়সটা হচ্ছে করোনা হয় করে চলে যাবে, সব মিলে মনে করি এটা একটা বিষয়। এটা ছাড়া আরো অনেক বিষয় আমরা পশুকে পড়াতে পারি। আমরা পশুর যে কন্ট্রিবিউশন, লিপিমালা সাধারণ একটি গ্রন্থ, কিংবা এটা ছাড়া আরো অনেক বিষয় আছে। বিশেষ করে বিদেশিদের যে চর্চা একেবারে বিশ্বকর্মে, আমার দুদিন থেকে ভাষা ফাড়লো অন্য ধরনের 20 শতকে যে সৃজনশীল সাহিত্য বাংলা বিদেশিদের অবদান, এইটা খুব চর্চা করা দরকার। এর মধ্যে সমন্বয় আছে, এর মধ্যে সম্পৃক্তি আছে। ডেভিড ম্যাটারচক এটা খ্রিস্টান, কিন্তু মন্দির নিয়ে কথা বলে সারা জীবন মন্দির, এগুলো তো সমন্বয়। এইগুলোই এখন সবচেয়ে বেশি সামনে আসা দরকার, সবচেয়ে চর্চা হওয়া দরকার। তবেই আমাদের সমন্বয় সম্প্রীতি বজায় থাকে এবং সেটা অগ্রগতি হবে। আজকে যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আসলে এখনকার যারা বিভিন্ন ধর্ম প্রচারক বা ধর্মের যারা সামনের সারি লোক, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞানের কেন্দ্র ভেঙে বিভিন্ন রকম মন্দির মসজিদ অনেক কিছু তৈরি করছেন। কিন্তু আমি বিভিন্ন প্রত্যন্ত জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি যে তখন মিশনারিজরা বা এই সময়ের যারা ধর্ম প্রচারকরা 4টে জিনিস তৈরি করতেন, বা সে সময় শাসকও ছিলেন যে একটা চার্চ, একটা স্কুল, একটা স্বাস্থ্যকেন্দ্র, আর একটা হচ্ছে শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, চার্চ, ক্লাব। আজ এবং এমন জায়গায় যে আজও আমাদের এতদিন পরে নর্থ ইস্টের বা আরো বিভিন্ন পাহাড়ি জায়গায় যেতে আমাদের যথেষ্ট কষ্ট করতে, তারা অত বছর আগে কীভাবে করেছিলেন ভাবলে অবাক হতে হবে। আমরা আপনাদের অনুমতি নিয়ে তাহলে আমরা আজকে যে বিশেষ বক্তৃতা সেটা তাহলে শেষ করছি। যদি আর কি কারো কোনো প্রশ্ন আছে আমরা একটা বা দুটো নিতে পারবো। তাহলে আমরা একদম শেষে যাচ্ছি। আমি হ্যাঁ 8 হবে। আসুন। অধ্যাপক মিত্রের বিশেষ অনুরোধ, আদেশই বলি। হ্যাঁ, আপনার নামটি বলবেন। আচ্ছা, মনোজত মৈত্র, উনি একটি গান আমাদের শোনাবেন। কিন্তু আসলে মনোজিৎ মৈত্র, মানে এখনো কুমার আছে, তাই তো? এখনো কুমার আছে, কুমার থাকলেই ভালো, এবং থাকবে বলে সে মতো করেছে গানের জন্য, সে কুমার আছে। আনন্দ
রাতে আনন্দে করো কর্ম আনন্দে সন্ধ্যায় গৃহে আনন্দ গানে সদা থাকো আনন্দে সম্পদে সম্পদে থাকো কল্যাণে থাকো আনন্দে নিন্দা অপমান সবারে ক্ষমা করি থাকো আনন্দে চির অমৃত নিধানে শান্তি রস পানে সদা থাকো আনন্দে। ধন্যবাদ। আমার খুব প্রিয় গান সাদরাঙ্গের একটি গান ছাত্তালের উপর। আমরা গানের রেসটাকে ছাড়ছি না, তো আমি সঙ্গীত সম্মেলনকে একবার ডেকে নেবো আমাদের সমাপ্তি সঙ্গীত করার জন্য। গানের রেসটা থাক। যদি একটু হারমোনিয়ামটা দিতে। আপনাদের কাছে অনুরোধ থাকলেও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের মাসিক যে পাঠ্যচক্রগুলো, সাংস্কৃতিক চক্রগুলো, সেগুলোতে অংশগ্রহণ করুন। আমাদের নাম্বার আমাদের পত্রিকায় দেওয়া আছে। কোনোভাবে যদি মনে হয় যোগাযোগ করার, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা সত্যি তাই খুব আনন্দিত হব। আমাদের সমাপ্তি সঙ্গীত হ্যাঁ, শেষ কথা কে বলবে
অসম্ভব সুন্দর একটি শেষ গান। সুজিতকে একটু মঞ্চে আসতে বলবো, আমরা সুজিত সঙ্গীতকে একটি গাছ উপহার দিতে চাই। আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ অধিকারী সুজিত সুবিধা দিয়ে এবং তার সহযোগী শিল্পীদের শতাব্দীকে একটু আসতে বলবো। আমরা শতাব্দীর হাতে একটি শিক্ষার্থীকে ডাকবো মঞ্চে, শিক্ষার্থীর হাত দিয়ে শতাব্দীর হাতে আমরা একটি গাছ উপহার হিসেবে দিয়ে দেবো। প্রভাতা আচ্ছা ঠিক আছে। সমাপ্তি ঘোষণা করার জন্য আমি আমাদের সংগঠন সভাপতি মাননীয় শ্রী রঞ্জিত কুমার মন্ডলকে মাইকের কাছে আসতে বলছি। যেসব সংগঠন থেকে তাদের সবাইকে সত্যমৈত্র জনশিক্ষা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্তৃপক্ষকে, যারা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটা এখানে হয়, তারা এটা আমাদের করার সাহায্য করার জন্য। আর এছাড়াও শহীদ সম্মেলনের মতো আমাদের এই অন্তর্ভুক্ত সংস্থা, তাদের ডাকেও আমরা বিভিন্ন জায়গায় যাই। এবারে একটা অনুষ্ঠান আমরা যেতে পারি, যাই হোক আমাদের সদস্য যারা, তাদের প্রত্যেককেই অনুরোধ করব যে আমাদের জনশিক্ষা ভান্ডারের পত্রিকাটা বিভিন্ন জায়গা থেকে নেবেন এবং সংগ্রহ করবেন এবং গ্রাহক করার জন্য সবাইকে আমরা অনুরোধ করি। এইটুকু করে আমরা আমাদের সদস্যদের আন্তরিক